আশা করি আমাদের সবাই আমাদেরকে লাইভে দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন। যদি দেখতে এবং শুনতে পান তাহলে যথারীতি আমাদেরকে কমেন্ট করুন যে আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি, তাহলে আমরা আলোচনাটা একটু সামনের দিকে এগিয়ে নিতে পারি বরাবরের মতো। যেহেতু এটা একটা টেকনিক্যাল বিষয় এবং সবসময় যেটা হয় যে আমরা অনেক সময় কথা বলা শুরু করি, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে এটা অনেকেই শুনতে পাচ্ছেন না। কাজেই যা শুনতে পেলে আমাদেরকে জানান। এবং আমার সাথে যথারীতি আজকে আছে ফারহান। ফারহান, কি খবর তোমার? এই তো রবি ভাই, আমি কিছু বলার আগে আমি বলি যে আমার যে অগণিত মেয়ে ভক্ত তাদেরকে আমি একটু দুঃখিত জানাচ্ছি বা দুঃখ প্রকাশ করছি চুল কেটে ফেলার কারণে। আপনাকে আমি শো এর আগে বলছিলাম চুল কেটে ফেলার কারণ হলো আমি চাই যে যদি আমাদের কোনো সেকেন্ড ওয়েভ আসে আয়ারল্যান্ডে করোনা ভাইরাসের, তাহলে যখন বারবার সবগুলো আবার বন্ধ হয়ে যাবে তখন আমার চুলের যে যে প্রগ্রেসটা হবে ওই প্রগ্রেসটা আমি নিতে পারবো না। কারণ আমি আপনাকে বলছিলাম যে আমার দিনের বড় একটা অংশ এখন যাচ্ছে বাসা ভ্যাকুয়াম করে চুল সরায় সরায়। এই কারণে আমি মোটামুটি চুল কেটে ফেলেছি, তবে এত ছোট করতে চাই নাই, হয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নাই। তারপরেও আপনারা যারা কান্নাকাটি করছেন প্লিজ আপনারা শান্ত হন, কোনো ব্যাপার না। আমার চুলের গ্রোথ রেট খুব ভালো, খুব তাড়াতাড়ি আমি আবার নর্মাল অবস্থায় ফেরত চলে আসবো বলে আমি আশা করছি। আরেকটা ব্যাপার রবি, আমি ভেবেছিলাম যে চুল কেটে ফেলে ইউটিউব ভিডিও বানাবো না, কোনো ছবি টবি আপলোড করবো না, কেউ টের পাবে না। ঠিক কাটার পরে আমার মনে হয়েছে যে আমি তো রবিবার আপনার সাথে শো করি প্রত্যেক, ব্যাপার না, কি আর করা। দেখো, মানুষের পার্সপেক্টিভ এত বিচিত্র। ধরো তোমার যখন চুল কাটা ছিল না, তোমার যখন ঢাকনা চুল ছিল, তখন তোমাকে আমি একজন জ্ঞানী ব্যক্তি ভাবতাম। মানে দেখে মনে হতো যে তুমি অনেক কিছু জানো। আজকে চুল দাড়ি গোপ সবকিছু কেটে ফেলার পর তোমাকে একদম চ্যাংড়া চ্যাংড়া মনে হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে আমি এই ছেলেটার সাথে কেন আলোচনায় বসছি, তার কাছ থেকে আমি কি শিখবো। তুমি কিন্তু তাই আছো, অথচ তোমার চুল এবং গোফ কেটে ফেলার কারণে মানে আমার পারসেপশনটা একটু কমে গেছে। মানে এবং ফারহান, তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। চুল দাড়ি বা ধরো স্বয়ং রবীন্দ্রনাথ, তাকেও কিন্তু একটা ভাব বজায় রাখার জন্য তাকে আলখেল্লা পড়তে হইতো, তার লম্বা দাড়ি ছিল, লম্বা চুল ছিল। ওইটা দেখলেই মনে হইতো যে খুবই জ্ঞানী একজন মানুষ। কিংবা তুমি যদি দীনবন্ধু গুণের কথা ধরো, উনি যদি একদম ক্লিন শেপ এবং চুল কেটে স্পাইক করে ফেলেন, তাহলে কিন্তু কবি, মানে আমার ধারণা ওনার অনেক কবিতার পাঠক কমে যাবে। হ্যাঁ, অবশ্যই। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমরা সবসময় বলি যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক আছে, পোশাক দেখে মানুষকে চেনা যায় না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, হ্যান ত্যান নানান কথা বলি, কিন্তু সত্যি অর্থে আমরা কিন্তু আসলে বাইরেটা দেখেই প্রথমত যাচাই বাছাই করি। কথা পুরোপুরি সত্য। ওই যে আপনার নাসিরুদ্দিন হোজ্জারও গল্প আছে এরকম, এবং আমার বাস্তব জীবনেও এটা হয়েছে। ছোটখাটো ব্যাপার, যেমন ধরেন আমি যখন বাংলাদেশে ব্যাংকিং করতাম, একটা বেশ জনপ্রিয় ব্যাংকের সাথে আমাদের ব্যবসার ব্যাংকিং হতো, এবং ওই ব্যাংকে আমি বিভিন্ন সময় হাফ প্যান্ট পরে যেতাম। এবং আমি দেখেছি যে যখন আমি হাফ প্যান্ট পরে যাইতাম এবং অন্য সময় যখন আমি একদম ফুল শার্ট টার্ট পরে একটা ভাব নিয়ে যেতাম, দুই সময়ে যদিও ব্যাংকের ব্যাপার স্যাপার তো সেমই, ট্রানজাকশনে কোনো চেঞ্জ আসছে না, কিন্তু দুই সময়ে আমাকে যেরকম ট্রিটমেন্ট দেওয়া হইতো সেই ট্রিটমেন্টের বিশাল পার্থক্য থাকতো। তো কিছু করার নাই। বাট তারপরে আমি আপনাদের সবার কষ্ট বুঝি, এই জন্য আমি আগে থেকে আপনাদের সরি বলে নিচ্ছি। যারা শুনছেন তাদের তো আর এই সমস্যাটা হবে না, বাট যারা দেখছেন তাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত। আমি খুব তাড়াতাড়ি চুলকে আবার নর্মাল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করব। আজকে আমরা খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করব, সবাইকে আগেই জানাই রাখি। বিষয়টা হচ্ছে অশ্লীলতা। তো অশ্লীলতা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা ফেসবুক লাইভে যে পোস্টারটা দিয়েছি সেটা হচ্ছে সদরঘাটের টাইগার, এই মুভি বাই ফিকশনের পোস্টারটা দিয়েছি। কারণ এই মুভিটা এবং এই ওয়েব সিরিজের আরো কয়েকটা মুভি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক তৈরি হওয়ার কারণে আমার মনে হলো, বা আমার এবং ফারহানের মনে হলো যে অশ্লীলতা নিয়ে আমরা একটু কথা বলি। কিন্তু তার মানে এই না যে আমরা এই মুভিটা নিয়ে কথা বলবো কিংবা ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, কিংবা কেবল ওয়েব সিরিজে অশ্লীলতা থাকা উচিত কিনা বা কতটুকু হলে সেটাকে অশ্লীল বলবো সেটা নিয়ে কথা বলবো। আমরা মূলত যেটা করব, আমি নিজে ব্যক্তিগতভাবে নিজেকে একজন মহামূর্খ মানুষ মনে করি। আমি মনে করি কোনটা ভালো এবং কোনটা খারাপ এইটার নিশ্চিত সিদ্ধান্ত দেবার মতো জ্ঞান আমার এখনো হয়নি। আমি পড়াশোনা করে যাচ্ছি, কাজে আমি যে পড়াশোনাগুলো করে যাচ্ছি, আমি এই যে বিষয়গুলো জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি কোনো মতামত আপনাদের উপর চাপিয়ে দেব না, এবং আমার কোনো সিদ্ধান্ত আমি আপনাদেরকে জানাবো না যে এটা ঠিক এটা ভুল। আমি শুধু
বলবো যে আমি আপনাদের মতো আমিও কনফিউজ কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার ব্যাপারে আমার সেই কনফিউশন আপনাদের সাথে শেয়ার করব। এবং ফারহান তুমি কিছু বলো যে তুমি আসলে কি করতে চাও? আমি তো আপনি অনেক ডিপ্লোম্যাটিক পলিটিক্যালি কারেক্ট ওয়েতে বলেছেন এবং ব্যাপার ওইটাই অশ্লীলতা নিয়ে বা শ্লীলতা নিয়ে বা যে কোনো কিছু নিয়েই বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস ভাবে। কখনো কখনো কোনো কিছু ফ্যাক্ট, যেমন ধরেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা নিয়ে আপনি যতই বলেন ঘুরে না, তাতে কোনো লাভ নাই, কারণ ঘুরে আমরা জানি এটা একটা ফ্যাক্ট। বাট শ্লীলতা অশ্লীলতা, ভালো খারাপ, উচিত অনুচিত, এই ব্যাপারগুলো খুব সহজে একটা কাঠামোর ভিতরে ডিফাইন করা সম্ভব হয় না সবসময়। এবং এই কারণে আমার যা অশ্লীল মনে হয় সেইটা সুমন অরিত্র, উনি যে কমেন্ট করছে, একজনের কমেন্ট বললাম আমি, উনার সেটা শ্লীল বা অশ্লীল মনে নাও হইতে পারে, এবং সেটা তাতে কোনো সমস্যা নাই। সবার একই রকম মনে হইলে, সবার যদি সবকিছু একই রকম মনে হইতো, তাহলে এত ডাইভার্সিটিও থাকতো না, এত মজাও হইতো না পুরো পৃথিবীর। তো ইটস ফাইন, কোনো সমস্যা নাই, এক একজনের এক এক জিনিস মনে হইতে পারে। বাট আমাদের এইটা মেকশিওর করা উচিত যেন আমরা আমাদের যা মনে হয় তা অন্যের উপর চাপায় দেওয়ার চেষ্টা না করি, এবং চাপায় দিতে যে অন্যদেরকে আমরা যেন অসম্মান বা গালাগালি বা হুমকি ধমকি দিয়ে না ফেলি। এই দুইটা ব্যাপার। এই রাইট, এই দুইটা ব্যাপার। এবং ফারহান তুমি একটা খুব দারুণ কথা বলেছো যে মানে একজনের মতের সাথে আরেকজনের মত মিলে না বলেই পৃথিবীতে এত সুন্দর। সবাই যদি একমত হতো তাহলে সবাই এক রঙের জামা পরতো, যে সবাই লাল জামা পরে বের হইলো, বা সবাই ফারহানের মতো কালো জামা পরে বের হলো, বা সবাই চুল ন্যাড়া করে বের হলো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রুচি, তার চিন্তা, তার চেতনা, তার পছন্দ আলাদা বলেই পৃথিবীর এতগুলো মানুষ এত রকমের পোশাক আশাক পরে, এত রঙের জিনিসপত্র পরে, এবং এই কারণে পৃথিবীতে এত সুন্দর। এবং পৃথিবীতে সুনির্দিষ্ট ভালো বা সুনির্দিষ্ট খারাপ বা সুনির্দিষ্ট সুন্দর বলে কোনো কিছু নাই। যদি সেটা হইতো তাহলে পৃথিবীর সব ফুলের রং লাল হতো, গোলাপের মতো হতো। আমরা জানি যে, আমরা ভাবি যে লাল হচ্ছে একটা উৎসবের প্রতীক বা একটা সুন্দরের প্রতীক, কিন্তু রজনীগন্ধা সেই ফুলটা সাদা। আবার কি বলে কদম ফুল, ওইটা দেখলে মনে হয় যে ন্যাড়া মাথায় চুল উঠলে যেরকম দেখা যায়, সেই ফুলটাও সুন্দর, কদম ফুল। আমার তো খুবই ভালো লাগে। কাজেই পৃথিবীতে মত পার্থক্য আছে বলেই, সমাজে মত পার্থক্য আছে বলেই আমাদের সমাজ, আমাদের পৃথিবী এত সুন্দর, এত বৈচিত্র্যময়। এবং ফারহান যে শব্দটা ব্যবহার করলো, যেটা গোটা বিশ্ব জুড়ে এখন খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়, ডাইভার্সিটি, এটাই হচ্ছে পৃথিবীর মূল সূত্র। যে নানান রঙের ফুল ফুটবে, নানান বর্ণের ফুল ফুটবে, নানান রুচির মানুষ থাকবে, এবং একজন আরেকজনকে আক্রমণ করবে না। আমরা যখন প্রকৃতির দিকে তাকাই, ঠিক আছে, গোলাপ বলে না আমার রং লাল, আমি হচ্ছি ফুল, আর রজনীগন্ধা তোর রং সাদা, তুই চিকন একটা ডান্ডির মতো, ডাটার মতো, তুই ফুল না। এই কথা বলে কিন্তু গোলাপ রজনীগন্ধাকে আক্রমণ করতে যায় না। কিংবা রজনীগন্ধাও বলে না যে আমি ফর্সা, আমি সাদা, তুমি একটা গোল ঢ্যাপসা মার্কা, তোমার গায়ে কাটা আছে, তুমি ফুল না। এই কথা বলে কিন্তু রজনীগন্ধাও গোলাপকে আক্রমণ করতে যায় না। প্রকৃতির মধ্যে আমরা কিন্তু এই সাম্য অবস্থাটা দেখি, যে গোলাপ গোলাপের জায়গায় আছে, রজনীগন্ধার জায়গায় আছে, বেলি ফুল বেলি ফুলের জায়গায় আছে, কদম ফুল কদম ফুলের জায়গায় আছে, এবং সব তাদের জায়গায় আছে। এবং তারা প্রত্যেকে নিজেদের মতো করে সুন্দর হওয়ার চেষ্টা করছে বলেই এই পৃথিবী ফুলে ফলে, রসে, বর্ণে, স্বাদে, গন্ধে, বর্ণে এত সুন্দর। যাই হোক, আমরা ভূমিকা আলোচনাটা এই কারণে করলাম যে ভূমিকা দিয়ে নিলাম, কারণ আমরা যে শো শুরু করতে দর্শকদের আসতে একটু সময় লাগে। আমার ধারণা পর্যাপ্ত সংখ্যক দর্শক আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা এখন মূল আলোচনায় চলে যাব। আজকে আমরা যেটা আলোচনা করব, আমরা তো ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, তবে ওয়েব সিরিজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু না। আমরা চেষ্টা করব যে অশ্লীলতার ক থেকে চন্দ্রবিন্দু, এ টু জি ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। এবং সেটা আলোচনা করব হচ্ছে, আমরা চাইলে কোনো বুদ্ধিজীবীকে দাওয়াত দিতে পারতাম অনুষ্ঠানে, আমরা সেটা করিনি। এই কারণে করিনি যে অনেক সময় অনেক বুদ্ধিজীবী, অনেক চিন্তক তার নিজস্ব পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলেন, এবং অনেক সময় কেউ কেউ তাদের সেই কথায় ইনফ্লুয়েন্স হয়। আমরা চেষ্টা করেছি, আচ্ছা, বিভিন্ন বুদ্ধিজীবী বা বিভিন্ন মানুষ বা ইতিহাসের বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলো ক্যাক করে দেখতে যে অশ্লীলতা আসলে কি, অশ্লীলতা কোথা থেকে আসছো। ফারহান, আমার মনে হয় যে আমরা দর্শকদের একটা ঘোষণা দিতে পারি। কেউ যদি মনে করেন যে তার মতামত আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে তিনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কেউ যদি মনে করেন যে তিনি একটা বক্তব্য রাখবেন আমাদের সাথে, তাহলে
কমেন্টে যদি আমাদেরকে জানান, আমরা তাকে লিংক পাঠাবো, তিনি আমাদের সাথে সরাসরি লাইভে এসে যুক্ত হতে পারেন। কি বলো ফারহান? আমার তাতে কোনো সমস্যা নাই, এবং ভিডিওতে যদি সে এসে তার বক্তব্য জানায়, বক্তব্য আমার সাথে মিলতে হবে এরকম কোনো কারণ নেই, বা রবি ভাইয়ের সাথে মিলতে হবে এমন কোনো কারণ নেই। বাট রাইট, যদি জানাতে চান অবশ্যই এসে জানাতে পারেন। কমেন্ট করলেই রবি ভাই হয়তো আপনাকে একটা লিংক পাঠাবে, তারপর সেই লিংক দিয়ে আপনি জয়েন করে ফেলতে পারবেন। স্ট্রিমিয়ার্ড এখন দেখলাম 10 জন জয়েন করা যায় একসাথে। 10 জন জন সো করা কোনো যাচ্ছে। 2 জনের মধ্যে লিমিটেড থাকার কোনো দরকার নেই। আপনারা যারা আগ্রহী তারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভালো, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে। আরেকটা ব্যাপার, আপনি যখন রজনীগন্ধার কথা বলছিলেন, এই ব্যাপারটা অশ্লীলের সাথে রিলেটেড না, তারপরে আমি বলার লোভ সামলাতে পারছি না, কারণ পরের সপ্তাহে আমি যখন বলবো তখন একটা প্রাসঙ্গিক থাকবে না। সেটা হলো ফেয়ার অ্যান্ড লাভলি, কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলির নাম বদলে ফেলেছে, জানেন নাকি? হ্যাঁ, কিরকম বলতো? ওদের নতুন নাম হলো গ্লো অ্যান্ড লাভলি। ওদের নামে এখন আর ফেয়ার নাই। ওরা এই ডাইভার্সিটি এবং এই ব্ল্যাক লাইফ ম্যাটার্স এর সাথে নিজেদের সমর্থন জানিয়ে ওদের নাম বদলে ফেলেছে। জাস্ট র্যান্ডম ফ্যাক্ট, কেউ শুনতে চায়নি, জোর করে শোনালাম। আচ্ছা, আমাদের লাইভ দেখছেন হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী, এবং তিনি কমেন্ট করেছেন। অমিতাভ দার কমেন্টটা উনি সাদাত হোসেন মান্টোর একটা কোট ইউজ করেছেন যে, ইফ ইউ ক্যান নট বিয়ার দিস স্টোরিজ দেন দিস সোসাইটি ইজ আনবিয়ারেবল, হু অ্যাম আই টু রিমুভ দ্য ক্লোথস অফ দিস সোসাইটি হুইচ ইটসেলফ ইজ নেকেড। অমিতাভ দা, এই ব্যাপারটা নিয়ে সাদাত হোসেন মান্টো আজকে আমার আলোচনার মধ্যে আছে, তার ব্যাপারটা নিয়েও কথা বলবো। এবং অমিতাভ দা, আমরা খুব লেমেন ভাষায় এবং দর্শন এবং তত্ত্ব একটু এড়িয়ে সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। খুব খুশি হব যদি আপনি আমাদের সাথে থাকেন, দেখেন। এবং অমিতাভ দা একদিন কথা দিয়েছিলেন আপনি আমাদের সাথে লাইভে আসবেন, চাইলে সেটা আজকেও জয়েন করতে পারেন। আমার ধারণা আলোচনাটা ইন্টারেস্টিং হবে। এবং আমি কমেন্টটা বুঝি নাই, অমিতাভ ভাইয়া আপনি যদি লাইভে আসেন তাহলে আপনি আমাকে বুঝাই দিবেন কমেন্টটা আসলে কি। এবং অমিতাভ দা, এটা খুব ভালো হবে। যাক, আমি অশ্লীলতার নিয়ে আলোচনা করার জন্য আমি একটা লাইন আপ করছি, সেটা হচ্ছে যে প্রথমে অশ্লীলতার সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ, এবং চাইলে দর্শকরাও সেই আসলে অশ্লীলতাটা কি, সেই একটা খুব কমন একটা সহজ সংজ্ঞা থেকে আলোচনা করব। তারপর হচ্ছে অশ্লীলতার ইতিহাসটা খুবই বৈশ্বিক একটা অশ্লীলতার ইতিহাস আছে, আমরা সেই বৈশ্বিক ইতিহাসের দিকে যাব না, আমরা বাংলাদেশ অশ্লীলতার ইতিহাসটা নিয়ে, অশ্লীলতা ইতিহাস বলতে বুঝাচ্ছি অশ্লীলতা নিয়ে যে বিতর্ক আছে সেই বিতর্কের ইতিহাস, এবং কিছু খুব সাম্প্রতিক সময় অশ্লীলতা নিয়ে বড় বড় যে মামলা মোকদ্দমাগুলো হয়েছে, সেটা বাংলা সিনেমায় অশ্লীলতা, এইটা আমাদের আলোচনার বিষয়। যে আমাদের নাটকে কোনো সেন্সর বোর্ড ছিল না, বাংলা সিনেমায় সেন্সর বোর্ড ছিল, যে তারপর কেন বাংলা সিনেমায় অশ্লীলতা ঢুকলো সেন্সর বোর্ড থাকার সত্ত্বেও। বাংলা সিনেমার অশ্লীলতা, ওয়েব সিরিজের অশ্লীলতার বৈশ্বিক ভাবনা, এবং এইটা দিয়ে অশ্লীলতার বৈশ্বিক ভাব এবং অশ্লীলতা বলতে আমরা শেষমেশ যে কি পেলাম, এইটা দিয়ে আমরা আলোচনা শেষ করব। আর চাইলে দর্শকদেরকে বলছি যে আপনারা চাইলে আমাদের সাথে অ্যাড করতে পারেন। অশ্লীলতার সংজ্ঞাটা যেটা দেয়া আছে, অশ্লীলতার নানান রকমের সংজ্ঞা দেয়া আছে, সবচেয়ে গ্রহণযোগ্য যে সংজ্ঞা সেটি হচ্ছে যে এমন সব শব্দ কিংবা এমন সব ছবি চিত্র কিংবা এমন সব অ্যাক্টিভিটিস বা কার্যক্রম যেগুলো সমসাময়িক অধিকাংশ মানুষের দৃষ্টিতে কিংবা যৌন নৈতিকতার দৃষ্টিতে অপরাধ বা দোষ হিসেবে বিবেচিত হয়, তাহাই অশ্লীল। আমি একটু ব্যাপারটা সহজ করে বলি, মানে যে শব্দ, আমি একটা শব্দ, একটা গালি দিলাম, কিংবা যে ছবি, একটা নুট ছবি, কিংবা যে কার্যক্রম, আমি একটা কাজ করতেছি প্রকাশ্যে, যেটা সমাজের অধিকাংশ মানুষের চোখে অপরাধ। কিসের ভিত্তিতে অপরাধ? তার যৌন নৈতিকতার ভিত্তিতে অপরাধ, সেটাই হচ্ছে অশ্লীল। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমরা যখনই অশ্লীলতার সংজ্ঞা নিয়ে আলোচনা করি, আমরা এই ব্যাপারটা ভুলে যাই যে অশ্লীলতা মাপার জন্য দুইটা জিনিস আছে। আমি চট করে কোনো একটা ব্যাপারকে অশ্লীল ভাবতে পারি, কিন্তু সেটা অশ্লীল না হতে পারে। একটা হচ্ছে সমাজের অধিকাংশ মানুষ, মানে সমাজের অধিকাংশ মানুষ কোনটাকে অশ্লীল ভাবতেছে, তাদের একটা মতামতের গুরুত্ব আছে আইনগত দিক থেকে। আরেকটা হচ্ছে যৌন নৈতিকতা, মানে কে কোনটাকে, যৌন নৈতিকতার সহজ ভাষা কি হতে পারে আমি জানি না, যে অনেকেই ভাবে যৌন নৈতিকতার বর্ণনাটা বিবরণটা দেই, যে অনেকেই ভাবে যে এইটা করা অশ্লীল, অনেকের কাছে এইটা অশ্লীল লাগে, অনেকের কাছে ওইটা অশ্লীল লাগে না।
অনেকে ভাবে মিনিস্কার্ট পরাটা অশ্লীল, অনেকের কাছে পুরো কেউ লুট থাকলেও অশ্লীল মনে হয় না। কাজে যৌন নৈতিকতা এইটা খুব গুরুত্বপূর্ণ, অশ্লীলতার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এবং বলা বাহুল্য এই যৌন নৈতিকতা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। একদম আজ থেকে মাত্র 40-50 বছর আগে নিউ ইয়র্কের রাস্তায় যখন প্রথম একটা মেয়ে মিনিস্কার্ট পরে নামছিল, তখন তাকে দেখার জন্য রাস্তায় ভিড় জমে গেছিল, পত্রিকায় তার ছবি ছাপা হয়েছিল যে মিনি স্কার্ট পরে নামছে, স্কার্ট পরে নামছে, আর পায়ে মোজা ছিল না। এইটা সাংঘাতিক সময়ে সাংঘাতিক অশ্লীলতা হিসেবে বিবেচিত হয়েছিল, কারণ যে মানুষের তখন জৈন নৈতিকতা ওই জায়গায় ছিল। এখন সমাজ বদলাতে বদলাতে এখন এমনকি বাংলাদেশেও, এমনকি আমরা এশিয়ার অনেক দেশেও, এবং নায়িকাদের তো মাস্ট, এবং যারা টিভিতে উপস্থাপনা করেন আমরা দেখি সবাই স্কার্ট পরছেন। এখন যৌন নৈতিকতার কারো কারো অধিকাংশের দৃষ্টিতে যৌন নৈতিকতাটার মিনি স্কার্টের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের দৃষ্টিভঙ্গি বদলেছে। আর এটা কি সমসাময়িক অধিকাংশ মানুষ, আমরা যখন একটা জিনিস প্রচার করা হয় তখন কেউ কেউ বলেন আরে যা যা এটা খুবই অশ্লীল হচ্ছে, কিন্তু যারা বলছেন তারা সমাজের কত শতাংশ মানুষ, এটাও কিন্তু অশ্লীলতা সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে সেটাকেও বিবেচনায় আনতে হবে, যে সমাজের কত শতাংশ মানুষ এইটাকে অশ্লীল ভাবছে। হ্যাঁ, যারা হইচই করেন তারাই যে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটা ভাবার কোনো কারণ নাই। অনেকে হয়তো ব্যাপারটাকে ঠিক কি ভাবছে যে না ঠিক আছে এটা কোনো ব্যাপার না, কিন্তু তারা হইচই করছেন না দেখে হয়তো আমাদের কাছে মনে হচ্ছে যে তারা হয়তো এটাকে অশ্লীল ভাবছেন, কিন্তু তারা যেহেতু মতামত দিচ্ছেন না এই জন্য আমরা ঠিক জানি না যে কত শতাংশ মানুষ এটাকে অশ্লীল ভাবছেন। কাজে অশ্লীলতার সংজ্ঞা যদি আমরা নির্ধারণ করতে চাই, দুইটা এলিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, সমাজের অধিকাংশ মানুষ কি ভাবছেন, আর দুই যৌন নৈতিকতাটা এখন কোন জায়গায় আছে, আমরা কোনটাকে যৌন নৈতিকতা ভাবছি কোনটাকে যৌন নৈতিকতা ভাবছি না। যেমন আজ থেকে প্রায় আমি বলবো মাত্র 20-30 বছর আগে গ্রামের নারীরা তাদের স্বামীর নাম মুখে আনতেন না, এটা তাদের কাছে অশ্লীল অভদ্র কাজ বলে মনে হতো, যে স্বামীর নাম মুখে আনা যাবে না, এটা অশ্লীল। এটা মাত্র কয়েক বছর আগেকার কথা। এবং এখনো কিন্তু গ্রামের অনেক মহিলা আছেন যারা কোনো অবস্থাতে স্বামীর নাম মুখে আনেন না। বাংলা ভাষায় একটা প্রবাদই আছে যে ভাষণের নাম মুখে নেওয়া নিষেধ, মানে কোনো একটা বাড়ির বউ তার স্বামীর বড় ভাসুর তার নাম সে মুখে নেবে না, এটার একটা প্রবাদ বাক্য আছে যে ভাসুরের নাম মুখে নেওয়া নিষেধ। মানে একটা সময় ছিল যেটা খুব সাম্প্রতিক সময় যখন স্বামীর নাম এমনকি ভাসুরের নাম এই দুজনের নাম মুখে আনাটা অশ্লীল বলে বিবেচিত হতো। কাজে যে জৈন নৈতিকতা বা যে মানুষ অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা এইটা অশ্লীলতার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং আমি খুব সহজ একটা উদাহরণ দেব, খুব আমার ধারণা এই উদাহরণটা ইন্টারেস্টিং হবে। সেটা হচ্ছে মানে এটা যে আমি বাংলাদেশের কথা বলছি যে অশ্লীলতাটা এই যে মানে আর কি, বা মানুষের যৌন নৈতিকতা বা মানুষের ভাবনা এরকম, সেটা না, এটা পুরো বিশ্ব জুড়েই কিন্তু এরকম ছিল। কোন কোন বিশ্বের কোন কোন দেশ আজকে যৌন নৈতিকতার দিক থেকে অন্য একটা অবস্থানে আছে, কোন কোন দেশ আমাদের মতো অবস্থানে আছে, কোন কোন দেশ আরো পিছনের অবস্থানে আছে, সেইটাতে পরে আসছি। আমি আগে ওই উদাহরণটা দিই, খুব মজার উদাহরণ। সেটা হচ্ছে একসময় ফরাসি জাতিরা দেখলো যে ফরাসি জাতিরা কি করলো, তারা হচ্ছে খেতে বসে যে মাংসটা খাচ্ছে ওটা হচ্ছে গরুর মাংস, কিন্তু তারা ঠিক করলো তারা খাবার টেবিলে বসে গরুর মাংসকে গরুর মাংস বলবে না, কিংবা খাসির মাংসকে খাসির মাংস বলবে না। কেন? কারণ সেই সময় ফরাসিতে দুইটা শ্রেণী ছিল, একটা ছিল হচ্ছে নিম্ন স্তরের শ্রেণী মানুষ, তারা কি করতো, তারা শিকার করতো, তারা গরুকে গরু বলতো এবং ছাগলকে ছাগল বলতো। আর উচ্চ স্তরের মানুষ সেই শিকার করা মাংস যখন খাবার টেবিলে বসে ডিনারের টেবিলে বসে খেত, তখন তাদের মনে হলো যে না, আমরা তো নিম্ন স্তরের মানুষ, খাবার টেবিলে বসে আমরা কেন নিম্ন স্তরের মানুষের মতো গরু কিংবা ছাগল এই দুইটা শব্দ উচ্চারণ করি, এই দুইটা তো আসলে একটা শব্দ, এই দুইটা তো খুব নিম্ন শ্রেণীর একটা শব্দ। ওইখান থেকে আসছে বিফ এবং মাটন। আচ্ছা, গরুর মাংসকে তারা গরুর মাংস বলে না, তার বলে বিফ, খাসির মাংসকে তারা বলে মাটন। একইভাবে শুয়োরকে বলে তারা পোর্ক। ঠিক আছে, কারণ তাদের কাছে সেই সময় তাদের নৈতিকতার দৃষ্টিতে মনে হয়েছে যে আমরা উঁচু শ্রেণী, আমরা ভদ্র শ্রেণী, আমরা খাবার টেবিলে বসে বলতে পারি গরুর মাংস।
গরু তো একটা অশ্লীল শব্দ, ওটা নিম্ন শ্রেণীর শিকারীরা শিকার করে, কিংবা ছাগলের মাংস দেওয়া, খাসির মাংস দেওয়া নিম্ন শ্রেণীর লোকেরা শিকার করে। কিন্তু মাংসটা তো খেতে হচ্ছে, একটা মাংসটা একটা নাম থাকবে, তখন তারা গরুর মাংসের নামকরণ করলো বিফ, মাটন, পর্ক, ঠিক আছে, এইভাবে নামকরণ আসলো। তার মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে মানুষ কোনটাকে তার নৈতিকতার দৃষ্টিতে ভুল কিংবা সঠিক ভাবছে, সেই বৈশ্বিক প্রেক্ষাপট বা ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা না বুঝি, তাহলে আমরা এই অশ্লীলতা নিয়ে বিতর্ক করতেই থাকবো এবং বিতর্ক অনেকটা না বুঝে করবো। আমি একটু গলা ভিজাই এই ফাঁকে, ফারহান তুমি যদি কিছু বলো। না, ব্যাপারটা ইন্টারেস্টিং, বাট দুইটা পয়েন্ট কথা, যে দুইটা বিষয়ের কথা আপনি বললেন, যে বিষয় দুইটা আমাদের জানা দরকার অশ্লীলতা কি এটা বোঝার জন্য, তার মধ্যে একটা যেটা সেকেন্ডটা, সেটার সমস্যা হইল এই যে যৌন নৈতিকতা যেটা বলছি আমরা, বা আমাদের দৃষ্টিতে কোনটা অশ্লীল, এই বিষয়টার নৈতিকতাটা যেটা আমরা সেট করছি, এটা খুব এটার দুইটা সমস্যা আছে। একটা সমস্যা হলো এটা ব্যক্তি কেন্দ্রিক। আমার যা মনে হয় আপনার সেরকম মনে হবে না, আমার মনে হইতে পারে জামা এই পর্যন্ত পড়লে ভালো, আপনার মনে হবে হয়তো ওইরকম না, তার থেকে বেশি পড়লে ভালো বা কম পড়লে ভালো। আর আরেকটা প্রবলেম হলো বিষয়টা খুব সাবজেক্টিভ। দুইটা আসলে একই ব্যাপার, সাবজেক্টিভ এবং প্রথম পয়েন্টটা মোটামুটি সেমই। সাবজেক্টিভ হয়ে যাওয়ার কারণে যে সমস্যাটা হবে, আমার মনে হয় না আমরা কখনোই ইভেনচুয়ালি, এই যে আমি আর আপনি এখন আলোচনা করব, আমরা আলোচনায় যখন বলবো যে এইটা হয়তো অশ্লীল, ওইটা হয়তো অশ্লীল, 20 বছর পরে ওইটা অশ্লীল বা ওইটা অশ্লীল থাকবে না, বা হয়তো তার থেকে আরো বেশি জিনিস অ্যালাউড হবে বা তার কম জিনিস অ্যালাউড হবে, বাট ওইটা থাকবে না, বার হয় সামনে চলে যাবে বা পিছনে চলে যাবে। তো এই অশ্লীলতা ব্যাপারটার আলোচনাটাই অনেক দেশ সামনের দিকে যায়, অনেক দেশ পিছনের দিকে যায়, বাট অশ্লীলতার যে মানদণ্ড, ওই মানদণ্ড সবসময় চেঞ্জ হইতে থাকে। চেঞ্জ হইতে থাকার কারণে কোন বিষয়টা যে অশ্লীল, এই ব্যাপারটা একটা সোসাইটির জন্য ডিফাইন করাটা খুব কষ্টকর হয়ে যায় আসলে। এটা আমার মনে হয় না সম্ভব একটা সোসাইটির সবাই মিলে একমত হওয়া যে এই ব্যাপারটা অশ্লীল অথবা এই ব্যাপারটা অশ্লীল না। এটা আমার মনে হয়, এবং কারণ আপনি পুরা সোসাইটি মিলে যাই ঠিক করলেন, ওইটা 20 বছর পরে আর ওরকম থাকবে না। আর আরেকটা ব্যাপার, অনেকে অশ্লীলতার সাথে মিলিয়ে ফেলে। ওই ব্যাপারটা হলো আধুনিকতার সাথে অশ্লীলতা ব্যাপারটা মিলিয়ে ফেলে অনেকে ভাবে যে যত অশ্লীল তত আধুনিক, বা যত কম অশ্লীল তত কম আধুনিক। সেই কারণে ধরেন একটা দেশ যদি অনেক অশ্লীল হয় সেই দেশের মানুষ, তাহলে আমরা একটা জেনারেল পারসেপশন হলো ওই দেশ আসলে অনেক আধুনিক একটা দেশ। এটাও আমি একটু ক্ল্যারিফাই করতে চাই সবার কাছে যে অশ্লীলতার সাথে আসলে আধুনিকতার কোনো রিলেশন নাই। অশ্লীলতা আপনার পার্সপেক্টিভে আপনি একটা জিনিসকে অশ্লীল ভাবছেন নাকি ভাবছেন না, এটা পুরোপুরি আপনার মনের ভিতরের একটা ব্যাপার। আর একটা দেশ আধুনিক নাকি আধুনিক না, ওই ব্যাপারটা ওই দেশের মানুষ কি ধরনের জামা পরে তার উপর অতটা ডিপেন্ড করে বলে আমার মনে হয় না। সেই ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম। আপনি এবং আমি তোমার সাথে একদম পুরোপুরি একমত যে অশ্লীলতার সাথে আধুনিকতার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেটা আলোচনা সাপেক্ষ। বাট ওই যে তুমি যে কথাটা বললা, ওই কথাটা খুবই ঠিক যে মানুষের পার্সপেক্টিভটা খুবই ভিন্ন। আমি খুব সহজ একটা উদাহরণ দিই। আজকে যদি আমাদের সমাজে, মানে আমাদের বাংলাদেশের সমাজে, কোনো মেয়ে যদি একদম স্বল্প বসনা হয়, যেটা আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখি, একদম স্বল্প বসনা, আমি স্বল্প বসনা বলতে একদম স্বল্প বসনায় বুঝাচ্ছি, সেই যদি রাস্তায় বের হয়, তাহলে সমাজ কাকে অপরাধী ভাববে? আমি কিন্তু বলতেছি কোন সমাজ ভালো আর কোন সমাজ খারাপ, আমি শুধু তুলনামূলক চিত্রটা দিচ্ছি। সেটা হচ্ছে একটা মেয়ে প্রায় নগ্ন অবস্থায় রাস্তায় বের হলো একটা সোসাইটিতে, কোন সোসাইটি ভাবে ওই মেয়েটা অশ্লীল, আর মেয়েটা সে স্বল্প বসনা হয়ে বের হয়েছে। আবার ওয়েস্টার্ন সোসাইটিতে সেই মেয়েটা বের হয়েছে, তাকে কিন্তু কেউ অশ্লীল ভাববে না। কিন্তু যদি কোনো পুরুষ তার দিকে হা করে তাকায় থাকে বা তাকে বিরক্ত করার চেষ্টা করে, তাহলে সেইটা হচ্ছে অশ্লীলতা, মানে সেটা পুরুষের দোষ বা যে তাকে আছে তার দোষ। কাজে একই ঘটনা ঘটলো দুইটা ভিন্ন ভিন্ন সমাজে, এবং একই ঘটনার জন্য একজনকে অপরাধী সাব্যস্ত করা হলো, আরেকটা সমাজে সম্পূর্ণ অন্য আরেকজনকে অপরাধী সাব্যস্ত করা হলো। এখন এই অপরাধী সাব্যস্ত করা বা অপরাধী বলতে আমি বুঝাচ্ছি যে কাকে অশ্লীলতার দায় আর অপরাধী সাব্যস্ত করা, এই সিদ্ধান্তটা কে নেয়?
এটাই প্রবলেম রবি ভাই। আপনি ধরেন আপনি যখন একজনকে খুন করছেন তখন আপনি খুব ক্লিয়ারলি জানেন যে আমেরিকায় যদি কেউ খুন করে ওটাও অপরাধ, ঢাকায় যদি কেউ খুন করে ওটাও অপরাধ। কিন্তু যখন ব্যাপারটা অশ্লীলতার মতো একটা জায়গায় চলে আসে, যে জিনিসটা অনেক সাবজেক্টিভ, যে সবার মানদণ্ডটা আলাদা, তখন ওই জিনিসটাকে আমাদের আইনের বা নিয়মের মধ্যে আনাটা খুব কষ্টকর হয়ে যায়, যে আসলে কোন ব্যাপারটা অশ্লীল। এই কারণে বিভিন্ন মানুষজন তারা যেভাবে বেড়ে উঠেছে বা তারা তাদের আশপাশের সমাজকে যেভাবে দেখেছে ওইভাবেই তারা তাদের মানদণ্ড সাজায়, এবং সেই মানদণ্ড তারা যেভাবে সাজায় তার উপরে তারা পুরা দুনিয়াকে জাজ করার চেষ্টা করে। তারা ভুল না, তারা যেভাবে গড়ে উঠেছে বা তারা যেভাবে পুরা দুনিয়া বুঝেছে তারা সেভাবেই পুরা জিনিসটাকে জাজ করার চেষ্টা করছে। সো তার মানদণ্ড অনুযায়ী তিনি আসলে ভুল না। একজনের মানদণ্ড যদি এমন হয় যে একটা মেয়ের যদি সবকিছু ঢাকা না থাকে তাহলে সে অশ্লীল, ওই মানদণ্ডটাকে আসলে ভুল বলাটা খুব টাফ, কারণ সে ওইভাবেই বেড়ে উঠেছে, সে ওইভাবেই দেখেছে, তার যে বেড়ে ওঠা, তার যে ধ্যান ধারণা, তার মধ্যে ওইটাই আসলে ওই মানদণ্ডটা ওইরকমই। অন্যদিকে যে আমেরিকায় বসে আছে, যে আয়ারল্যান্ডে বসে আছে, একজন আইরিশ বা আমেরিকান, সে ছোটবেলা থেকে গড়ে উঠেছেই ওভাবে, বড় হয়ে উঠেছেই ওভাবে দেখে দেখে, তার মানদণ্ডটা অন্যরকম। এমনও হইতে পারে এটা শুধু যে জামা বেশি পরলে শ্লীল, কম পরলে অশ্লীল, এমনও না। এমনও হইতে পারে একটা আমেরিকান মানুষ যদি একজনকে অনেক জামা পরা দেখে তাহলে তার সেইটা অশ্লীল মনে হইতে পারে, তার মনে হইতে পারে যে এত জামা পরলো কেন, সে এটাই অশ্লীল। এবং ওই অশ্লীল মনে হয়ে তার যেই ধরনের খারাপ লাগছে, সেই খারাপ লাগাটা কিন্তু ঢাকায় বসে একজন যে জামা পরে নাই এরকম একজনকে দেখে তার যেরকম খারাপ লাগছে, খারাপ লাগার ইমোশনটা সেম, কিন্তু কনটেক্সট দুইটা পুরাটাই আলাদা। তো এই কারণে এই ব্যাপারটা আসলে খুবই ডিফিকাল্ট জাজ করা একটা ব্যক্তির পক্ষে, যে কি অশ্লীল কি অশ্লীল না। কিন্তু আমার কাছে মানে ফারহান, আমি অন্তত এইটুক বলবো যে অশ্লীলতা নিয়ে বা এই ধরনের ইস্যু নিয়ে যখনই বিতর্ক হয়, আমি বিতর্কতে আমি কখনো এইসব বিতর্কিত অংশ নেই না এই কারণে যে অনেক সময় যারা আর কি সাফাই গাইছেন বা যারা প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করছেন, তারা ওই মানদণ্ডটা ভুলে যান যে তিনি যে সমাজে বাস করছেন, ঠিক আছে, সেই সমাজে তার মতো করে চিন্তা ভাবনা কয়জন করছেন। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি নিজে বিশ্বাস করি, মাথায় রাখতে হবে, এটা আমি জোর দিয়ে বলবো না, কারণ ওই যে আমি বলছি আজকে কোনো সিদ্ধান্ত আমি দেবো না, শুধু আলোচনা করবো, সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক থাকার চেষ্টা করবো, যেটা মাথায় রাখা উচিত। কারণ ওই যে কথাটা বললাম যে এইখানে এখন সামার চলতেছে, আমি যদি এখন এই মোবাইলটা আমার বাসার সামনে দাঁড় করাই, আমি দেখবো যে অসংখ্য নারী গায়ে নামমাত্র কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি না, আমরা চাই আপনি এটা করেন। আচ্ছা, করবো। নামমাত্র কাপড় পরে ঘুরে, বাইরে অসম্ভব গরম, এবং তারা চান তাদের শরীরের অধিকাংশ জায়গায় যাতে ভিটামিন ডি লাগে এবং সেটা যেন ট্যান হয়ে যায়। এখন আমি যদি সেই মেয়েটা বা এই নারীগুলো ঘুরে বেড়াচ্ছে, সেটা কিন্তু কোনো অবস্থাতে এই সমাজে অশ্লীল না। কিন্তু আমি যদি তাদেরকে হা করে তাকাই থাকি রাস্তায় দাঁড়িয়ে, তাহলে আমার কাজটা অশ্লীল। তারা ন্যাংটা হয়ে ঘুরছেন সেটা অশ্লীল না, বরং আমি তাকায় আছে আমার কাজটা অশ্লীল। তো আমি যখন এই সমাজে বসে অশ্লীলতা নিয়ে বিতর্ক করব, তাহলে আমাকে বুঝতে হবে যে এই সমাজের নৈতিক মানদণ্ডটা কোথায়, এইটা আমাকে মাথায় রাখতে হবে। কিন্তু একই ঘটনা আমি কিন্তু আশা করতে পারি না বাংলাদেশে ঘটবে। বাংলাদেশে এই নারীগুলা কিনে ঢাকার রাস্তায় ছেড়ে দিলাম, ঢাকার সব মানুষ টাকায় রয়েছে, এবং আমি তাদেরকে বললাম যে তোমরা অশ্লীল, এইটা কিন্তু আবার সেই সমাজে তখন খাটবে না। কারণ হচ্ছে প্রত্যেকটা সমাজ গড়ে ওঠে আলাদা ভাবে, প্রত্যেকের শিক্ষা, প্রত্যেকের সুযোগ সুবিধা, প্রত্যেকের নৈতিক অবস্থান একরকম না। এখানে যত পার্সেন্ট মানুষ শিক্ষিত, আরেকটা সমাজে তত পার্সেন্ট মানুষ শিক্ষিত না। বা ধরে নিলাম এখানেও 100% লোক শিক্ষিত, বাংলাদেশে 100% লোক শিক্ষিত, কিন্তু তারা কি দিয়ে শিক্ষিত? এইখানের শিক্ষা একরকম, ওইখানকার শিক্ষা একরকম, এখানের সমাজের ভাবভঙ্গি একরকম, ওইখানকার সমাজের ভাবভঙ্গি একরকম। কাজে যারা অশ্লীলতা নিয়ে কাজ করেন বা অশ্লীলতা নিয়ে আলোচনা করেন, তারা যেন সবসময় ভাবে সত্য একটা আপেক্ষিক বিষয়। আমি যে সমাজে দাঁড়িয়ে থেকে বিতর্ক করছি, সেই সমাজ কাঠামোটা কেমন? আমি চাইলে রাতারাতি কোনো কিছুকে অশ্লীল বলে ফতোয়া দিতে পারবো না, আবার কোনো কাণ্ড করে আমি বলতে পারবো না যে অশ্লীলতা নিয়ে কথা বলা যাবে না। আমার কাছে হচ্ছে সমাজের কাঠামোটাকে মেরামত করা। সমাজের কাঠামো মেরামত না করে গ্রামের মানুষ, যেমন আমি বলি গ্রামের মানুষ যিনি লেখাপড়া জানেন না, একদমই যিনি লেখাপড়া জানেন না, তাকে গিয়ে যদি আমি বুঝাতে চাই যে তিনি যে পৃথিবীতে বাস করছেন বা আমি যে পৃথিবীতে তিনি আর আমি মিলে বাস করছি,
সেই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এবং তিনি যদি সেই কথা না মানেন এবং তিনি যদি সেই কথা না মেনে আমাকে পাগল বলেন, আমি তার দোষ দিতে পারবো? আমি অবশ্যই দোষ দিতে পারবো না। কারণ তিনি সারা জীবন কৃষি কাজ করেছেন, তিনি লেখাপড়া শিখেননি, তিনি বিজ্ঞান পড়েননি, আরো অনেক কিছু আছে। হুট করে আমি তার মাথায় এই আইডিয়া যখন চাপিয়ে দিতে যাবো যে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, সূর্য ঘুরছে না, সূর্য পশ্চিমে পূর্ব উদিত পশ্চিমে অস্ত যায় না, সূর্য কোথাও উঠছেও না অস্ত যাচ্ছে না, আমরা ঘুরছি। এখন সেই লোকটা যদি বিশ্বাস না করে, তাকে আমি মারতে পারি না, বা তাকে আমি কেউ অশিক্ষিত, অজ্ঞানী এসব বলতে পারি না। কারণ তিনি তার কাঠামোর মধ্য থেকে ভাবছেন, তিনি তার চিন্তা চেতনার মধ্য থেকে ভাবছেন, এবং সেই চিন্তা চেতনার পরিবর্তন না ঘটিয়ে, কাঠামোর পরিবর্তন না ঘটিয়ে, শিক্ষার পরিবর্তন না ঘটিয়ে দুম করে তাকে অশিক্ষিত বললেই কনফ্লিক্টটা শুরু হয়, সংঘর্ষটা শুরু হয়, যেটা এখন আমাদের মধ্যে হচ্ছে। হ্যাঁ, কিন্তু রবি ভাই আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনি যখন এটা বললেন তখন আমার মনে হইলো যে চিন্তা করেন এই ব্যাপারটা ঠিক শ্লীল অশ্লীলের সাথে রিলেটেড না, বা রিলেটেডও। ধরেন গ্রামের একজন আপনাকে বলল যে না, পৃথিবী ঘুরে না, সূর্যই ঘুরে। আপনি তাকে, বাংলাদেশের গ্রামের একজন আপনাকে বলল, আপনি তাকে বললেন যে ভাই আপনি তো গাধা, আপনি কিছু জানেন না, আসলে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। সে কিন্তু চাইলে বাংলাদেশে কিন্তু ফ্রিডম অফ স্পিচের ওই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্টের ওই ব্যাপার নাই। সো সে চাইলে আপনার বিরুদ্ধে এই কারণে আইনি ব্যবস্থা নিলেও নিতে পারে যে এই লোক আমাকে গাধা কেন বললো, যেটা কিন্তু আবার আমেরিকায় পারবে না। কারণ আমেরিকায় আপনি যে কাউকে গাধা বলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার সাংবিধানিক রাইট আছে সেটা। সো ওই দিক দিয়ে আবার যদি আপনি চিন্তা করেন ব্যক্তি স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে আইন কানুনের দিক থেকে, আমাদের তো এমনিতেও আইন কানুন একটু বেশি বাংলাদেশে, বাট ব্যক্তি স্বাধীনতা রক্ষার বিষয়ে ওইদিকে কিন্তু আবার বাংলাদেশে আইন কানুন আছে, যেটা আপনাকে আমেরিকা, ওই যে মানুষটা গাধা, সেই গাধা মানুষটাকে আপনি গাধা আমেরিকায় বলতে পারছেন, বাট বাংলাদেশে বলতে গেলে আপনার ঝামেলা হইতে পারে। ঝামেলা হতে পারে। কিন্তু যে গ্রামের মানুষটার সামনে তুমি বললা যে পৃথিবী ঘুরলে সে তোমার উপর আক্রমণাত্মক হয়ে উঠতো, এটাই তো বাংলাদেশের ঘটনা না। এটা কোপারনিকাসের ক্ষেত্রে ঘটছিল, এটা গ্যালিলিওর ক্ষেত্রে ঘটছিল। চার্চ তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল, এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। কেন? তারা বলছিল যে পৃথিবী অনেক কি মানে কি, সেটা হচ্ছে ওই যে সমাজে দুইজন ভাবছেন, তারা অবশ্যই জ্ঞান বিজ্ঞান চর্চা অনেক অন্য একটা জায়গায় চলে গেছে, ফলে তারা যেটা দেখছেন সমাজের বাকি 99 জন সেটি দেখছেন না। যখন কোপারনিকাস বা গ্যালিলিও যখন বললেন যে সূর্য পৃথিবীর চারিদিকে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তখন সেই কথাটা তৎকালীন জ্ঞান বিজ্ঞানের পরিপন্থী হলো। কেন? এটা চার্চে বলা আছে বা বাইবেলে লেখা আছে যে সূর্য ঘুরে। তখন ধর্মযাজকরা খেপে গেলেন, খেপে গিয়ে তারা যে জনমত জরিপের ব্যবস্থা করলেন। দেখো ওইখানে ডেমোক্রেসি হইলো, ডেমোক্রেসিতে মানুষকে বলা হলো যে তোমরা নিজেরাই বিচার করো, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। মানুষজন রাস্তা নিয়ে আসলো, এসে তারা খোলা মাঠে দাঁড়ায় দেখলো যে না, সূর্য দিকে উঠতেছে, দিকে অস্ত যাচ্ছে, এবং এটা চোখের সামনে দৃশ্যমান যে সূর্য ধীরে 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 আকাশের এক কোণ থেকে আরেক কোণে গিয়ে অস্ত যাচ্ছে। হাজার হাজার কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ নিজের চোখে জিনিসটাকে দেখছে, এবং তারা সিদ্ধান্ত নিল যে না, গ্যালিলিও ভুল বলছে। কেন ভুল বলছে? এই ভুল বলার পিছনে তার মতলবটা কি? সে অবশ্যই ধর্ম অবমাননা করতে চায়, খ্রিস্টান ধর্মকে শেষ করে দিতে চায়। ফাইনালি মৃত্যুদণ্ড রায় দেওয়া হলো। কোপারনিকাসের ক্ষেত্রে তো তাকে জব করে বেড়ালো, আর গ্যালিলিও বললো যে না, আমি ভুল করছি, আসলেই ভুল, পৃথিবী বাবা ঘুরে না, সূর্যই ঘুরে, আপনারা এরাই তোমার ভুল হয়েছে, ক্ষমা চেয়ে সে কোন রকমে তার জানটা বাঁচাইল। মানে আমি এই উদাহরণটা, বা তুমিও যে উদাহরণটা টানলা, এটার উদ্দেশ্য হচ্ছে এটাই, আজকে যে বিষয়টা নিয়ে ওয়েব সিরিজে আমরা তর্ক করছি, সেই তর্ক গত 1000 বছর ধরে চলছে, এবং তর্কে কে জিততো এবং কে হারবে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সত্য হিসেবে কোনটা শেষমেশ টিকে রইবে। ওই দিন কিন্তু গ্যালিলিও হেরে গেছিলেন তর্কে, তাকে ক্ষমা চাইতে হয়েছিল। সেটা কি বড় কথা? না, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সত্য কোনটা, এবং সত্য অনুসন্ধান করে কে কত দূর সত্যটাকে প্রকাশ করতে পারবে। সত্য প্রকাশের ক্ষেত্রেও আমি সবসময় এটা মনে করি, সত্য প্রকাশের ক্ষেত্রেও কি বলবো, অনেক সময় ডিপ্লোম্যাটিক হতে হয়, যেটা গ্যালিলিও হয়েছিলেন, কোপারনিকাস হতে পারে নাই। কারণ সত্য প্রকাশ করতে গিয়ে যদি ডিপ্লোম্যাটিক না হওয়া যায়, অনেক সময় সেই সত্যই সবচেয়ে বড় হত্যাকারী হয়ে যেতে পারে। সত্য কথার বলার কারণে মানুষ মারা যেতে পারে। কথা সত্য। আচ্ছা রবি ভাই, গভীর আলোচনা চলে যাচ্ছে, আমি আপনাকে একটা প্রশ্ন করি। বলেন তো আমাকে,
এই ওয়েব সিরিজ অশ্লীল না, এমনি এই ওয়েব সিরিজ কালচারটার ব্যাপারে আপনার মতামত কি? আপনার কি মনে হয় ওয়েব সিরিজ দিয়ে আমরা টিভি রিপ্লেস করে ফেলতে পারবো একসময়? হ্যাঁ, এটা একটা ভালো। আমি এরপরে যে টপিক আসতে যাচ্ছিলাম সেই টপিকের আগে আমি একটু এই তোমার এই টপিকে যেটা আসতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ অশ্লীলতার ইতিহাস বা বাংলা শিল্প সাহিত্য অশ্লীলতার ইতিহাস, সেটার জায়গায় তুমি একটা দারুণ কথা বলেছো। আমাদের এখন বিনোদনের পুরা আইডিয়াটা, ঘরোয়া বিনোদনের যে আইডিয়া, সেটা পুরো বদলাই যাচ্ছে। কিরকম বদলাই যাচ্ছে? এক সময় ছিল উই স্ক্রিন। আমরা যখন হুমায়ুন আহমেদের নাটক দেখতাম ছোটবেলায়, এইসব দিন রাত্রি কিংবা ব্রহ্মপ্রীহি কিংবা অয়মর, এই নাটক আমরা পরিবারের সব সদস্য একসাথে বসে বাসায় বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মিলে বাসায় দেখতাম। অনেক ক্ষেত্রে গোটা পাড়াতে একটা টেলিভিশন ছিল, একটা বাসায় টেলিভিশন, সবাই একসাথে বসে সেই টেলিভিশন দেখত। কাজেই তখন একটা টিভি নাটকে নায়ক নায়িকার হাত ধরছেন, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। মানে এটা দেখাইলে যে আছে না যে আমার বাবার সামনে আমি এটা দেখছি যে একটা নায়ক একটা নায়িকার হাত ধরলেন, আর ভালোবাসার গভীর ভালোবাসার কথা বলা তো প্রশ্নই আসে না, কারণ সেটা আমরা তখন সবাই একসাথে মিলে দেখছি। এরপর তো আমাদের তো পুরো টেকনোলজিতে আস্তে আস্তে বদলালো কিরকম? যেমন এই যে আমি তুমি শো করছি, এখন তোমার 200 মানুষ দেখছে লাইভে। 200 মানুষের মধ্যে এমন মানুষ খুব কমই আছে, একজন কিংবা দুইজন পাওয়া যাবে যে একটা স্ক্রিনে বসে 3 জন দেখছে বা 2 জন দেখছে। সবাই কিন্তু যে যার মতো স্ক্রিনে দেখছে। এটা হচ্ছে মি স্ক্রিন। মি স্ক্রিন টেলিভিশন, মি স্ক্রিন মানে আমি একা দেখছি। একটা বই যেমন একা মানুষ পড়ে, এখন আমরা টিভিটা, বিনোদনটা, মুভিটা, গানটা একা শুনি, কানে একা শুনি, 10 জন মিলে শুনি না। তো এই মি স্ক্রিন আসার পর যেটা হইলো, মি স্ক্রিন আসার পর বিনোদন জগতে একটা নতুন ধারণা আসছে। আমরা মি স্ক্রিন তো আসলো, তাহলে তো এখানে ওই যে আগে যেমন বাংলা সিনেমার পোস্টারে লেখা থাকতো পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি, এখন এটা নাই। এখন এটা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ডিভাইস না, আমি একা একা দেখতে পাচ্ছি। কাজে এখানে যদি যৌনতা ঢুকে, তারা হয়তো ভাবছে এখানে যদি যৌনতা ঢুকে, কিছু সেক্সুয়াল কন্টেন্ট ঢুকে, এটা তো কেউ কাউকে অফেন্ড করতেছে না, এটা তো পরিবার নিয়ে কেউ দেখছে না, তো তারা দেখছে। ওয়েব সিরিজটা আমার ধারণা এই কারণে আসছে বাংলাদেশে, একে তো একটা ব্যবসায়িক ক্ষতি তো বিশাল চলছে বাংলাদেশের টেলিভিশনে, নাটক ইন্ডাস্ট্রিতে বিজ্ঞাপন কমে যাওয়ার কারণে বড় রকমের সংকট চলছে, বিজ্ঞাপন পাচ্ছে না। কারণ হচ্ছে একই টিভি নাটক, একই রকমের অভিনেতা অভিনেত্রী। ফলে ওয়েব সিরিজ আসার পর কি হয়েছে যে এখানে তারা নতুন কিছু দেওয়ার সাহস করতে পারছে, যেটা টিভিতে হয়তো প্রচার করা সম্ভব হতো না, এইখানে প্রচার করা সম্ভব হচ্ছে। ফলে এই ওয়েব সিরিজটা ওই মি স্ক্রিনের দিকে ঢুকেছে, এবং ঢোকার ফলে মানুষ খুব সাহস হয়ে গেছে যে নায়ক নায়িকা নর্মাল টিভি স্ক্রিনে মাথায় ঘোমটা দিয়ে চলতে, তিনি এসে এখানে অনেক কিছু করছেন ওয়েব সিরিজে। এবং আমাদের দর্শকদের পার্সপেক্টিভে তারা পড়ছে এক বিপদে। কিরকম বিপদ? এতদিন তারা এই নায়িকাকে দেখছে যে টিভিতে নাটক করে যাচ্ছে, হঠাৎ করে কি হইলো, কি টিভি নাটক থেকে সে ওয়েব সিরিজে গিয়ে কেন এইসব অশ্লীল কথা বলতেছে, কেন এরকম যৌনাত্মক দৃশ্যাংশ নিচ্ছে, এইটা অনেকের মাথায় প্রশ্নটা আসলে নায়িকা কি করছে সেটা না, প্রশ্নটা হচ্ছে আপনি কোন ডিভাইসে দেখছেন, কোন টেকনোলজিটা ব্যবহার করছেন। সেটা টিভি মিডিয়া নাই, এটা আবার ওই যে 10 জন লোক সেটা দেখছে না, এটা যে যার মতো করে দেখছে। আপনি যেমন আপনার ব্রাউজার থেকে, আপনার কম্পিউটার থেকে, আপনার মোবাইল থেকে আপনি অনেক সাইটে ঢুকতে পারেন এবং এটা অন্য কেউ জানছে না, দেখছে না। ওয়েব সিরিজটাও অনেকটা ওই রকম, যে আপনি নিজের মতো করে কাস্টমাইজ ওয়েতে দেখতে পারবেন এবং আপনি কোনটা দেখছেন এটা অন্য কেউ জানছে না। তো এইটা আমি বলবো না যে ওয়েব সিরিজ এটা একমাত্র অ্যাঙ্গেল, এইটা একটা বড় অ্যাঙ্গেল। আমাদের গোটা বিনোদন জগতের আইডিয়াটা এখান থেকে বদলাচ্ছে। হ্যাঁ, এখন আমরা অনেক সাহসী জিনিস দেখি ওয়েব সিরিজে। এটা যদি মানে একদম একটা গণমাধ্যম হতো, যেটাতে মাস মিডিয়া একটা বসার ঘরের বড় একটা টিভি স্ক্রিনে চলছে, সবাই দেখছে, মনে হয় না এই কন্টেন্ট গুলা সেখানে প্রচার করা এখনই সম্ভব হতো। হ্যাঁ ফারহান, তোমার যদি বোধহয় দ্বিমত আছে, তোমার চেহারা দেখে মনে হচ্ছে। না, আমার সমস্যাটা হইলো বা আমার ভয়টা হলো যে
যখন ওয়েব সিরিজ আসলো বা ওয়েবে মানুষ শো বানালো, এখানে আমার কোনো সমস্যা নেই, যা ইচ্ছা বানাতে পারে। বাট সমস্যা হলো যখন রেগুলেটেড হয় না, তখন আপনি আমার থেকে ভালো জানেন যে এই কয়েকটা ট্র্যাডিশনাল পত্রিকার বাইরে বাংলাদেশে অনলাইনে মাঝখানে একটা ফেজ ছিল যখন সবারই একটা করে নিউজ পেপার ছিল। যেহেতু সবাই ওয়েবসাইট খুলতে পারতো, সবারই নিউজ পেপার ছিল। এবং ওই সময়টাই আমরা দেখেছি যে সবচেয়ে বেশি ভুয়া নিউজ ওই টাইমটা ওই ফেজেই ছড়িয়েছে। যেহেতু আমরা যখন প্রথম আমাদের কাগজের পত্রিকা থেকে অনলাইন পেপারের দিকে গেলাম, ধরেন অমুক মিডিয়া, অমুক.com, তমুক.com, হাজার হাজার নিউজ পেপার, সবার নিউজ পেপার ছিল মাঝখানে একটা ফেজে। এখন একটু কমে আসছে, বাট এখনো অনেকের আছে যে নিউজ পেপারগুলোর বেসিক্যালি কোনো কন্টেন্টই ছিল না, এবং এই একদম সিমিলার মডেল ফলো করেছিল। এই বেশিরভাগ নিউজ পেপার চলতো হয় অশ্লীল নিউজ দিয়ে, অথবা তারা চলতো মিথ্যা নিউজ দিয়ে, অথবা কোনো কোনো ক্ষেত্রে কোনো না কোনোভাবে হেট্রেড ছড়ায় চলার চেষ্টা করতো। আমার কেন জানি মনে হয় যে ওই সেম একই মডেলটা ওয়েব সিরিজে ফলো করতেছি আমরা। ট্র্যাডিশনাল মিডিয়া ধরেন ট্র্যাডিশনাল নিউজ পেপার, ট্র্যাডিশনাল মিডিয়া ধরেন ট্র্যাডিশনাল টিভি, নিউজ পেপার থেকে যখন অনলাইনে যে কেউ যাদের মতো করে নিউজ পেপার বানানো শুরু করলো, সবারই নিজেদের নিউজ পেপার, তখন তারা যা ইচ্ছা প্রকাশ করা শুরু করলো। সেম যখন ওয়েব সিরিজ আসা শুরু হলো, তখন দেখা গেল সবাই যার যার ইচ্ছা মতো ওয়েব সিরিজ প্রকাশ করা শুরু করছে। ওই ব্যাপারটা নিয়েই আমি একটু কনফিউজ যে আসলে এটা ভালো হবে নাকি এই ওয়েব সিরিজে। ইভেনচুয়ালি যেটা হয়, আমরা বলি যে ক্যাপিটালিজমের যুগে মার্কেট কারেকশন করে দেয় সবকিছু। তো মানুষ যদি দেখে আরো হবে, মানুষ যদি না দেখে তাহলে আরো হবে না। এটাই জেনারেলি হয় যে কোনো ক্যাপিটালিজমের দুনিয়ায়, এবং আমাদের ক্ষেত্রে হয়তো তাই হবে। যখন তারা দেখবে যে মানুষ আরো দেখছে, এবং আনফরচুনেট বা ফরচুনেট যেটাই বলেন, আবারও নিউট্রাল, সেটা হলো মানুষ দেখবে। এটা যদি আপনি অস্বীকার করতে চান যে মানুষ দেখবে না, আপনি যদি আজকে লিস্ট নেন গুগলে যে বাংলাদেশের সবচেয়ে বেশি ভিজিটেড 20টা ওয়েবসাইটের লিস্ট বের করেন আপনি, তাহলে 5টা বা 6টা পর্ন সাইট আছে, সম্ভবত 7টাও হইতে পারে। সো এটা হলো অ্যাকচুয়াল পর্ন, যেটা সরকার বন্ধ করার চেষ্টা করছে, যেটা নিয়ে পর্নোগ্রাফিক অ্যাক্ট আছে, আইন আছে, ওইটা। তো সেই জায়গায় যখন আমরা ইউটিউবে সফট পর্ন টাইপ জিনিসপত্র পাবলিশ করছি, বা গল্পের প্রয়োজনে, গল্পের অপ্রয়োজনে, যে কোনো ভাবে যখন আমরা এই অশ্লীলতা, আমাদের কনটেক্সটে অশ্লীলতা জিনিসটাকে যখন আমরা আনছি, তখন যদি আমি বলি যে মানুষ দেখবে না, এটা কখনোই না। মানুষ দেখবে, এবং মানুষ পাগলের মতো দেখবে। এবং সমস্যাটা হইলো, যখন মানুষ দেখবে তখন আমাদের ডিরেক্টররা বা আমাদের অ্যাক্টররা আরো বানাবে, যেহেতু সাপ্লাই, ডিমান্ড সাপ্লাই এর ব্যাপার। এবং এরপরে দেখা যাবে যে পুরো ওয়েব ইন্ডাস্ট্রিটাই আমরা মোটামুটি ভাবে একটা অশ্লীল ওয়েব ইন্ডাস্ট্রি পেতে যাচ্ছি বলে আমার ধারণা, যদি কঠোর আইন কানুন না আসে। বা আমি জানি না, আমার ব্যক্তিগত ধারণা আমরা খুব অশ্লীল একটা ওয়েব ইন্ডাস্ট্রি পাবো সামনে। এটার সাথে যোগ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি কন্টেন্ট নিয়ে অনেকদিন ধরে কাজ করছি এবং শেখার চেষ্টা করছি। আমার ধারণা, তুমি যে কথাটা বললে এটা অনেকখানি ঠিক, কিংবা 100% ঠিক। যখন কোন কন্টেন্ট, এই যে যেমন ধরো যে কয়েকটা ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক হচ্ছে, বিতর্ক হওয়ার ফলে লাভ কোনটা হচ্ছে? লাভ হচ্ছে প্রচুর মানুষ ঘেটে ঘেটে ওয়েব সিরিজ গুলা দেখছে, যে কেন বিতর্ক হচ্ছে আমি গিয়ে দেখি। এবং এইসব ওয়েব সিরিজ ফ্রি না, এইসব ওয়েব সিরিজ দেখতে টাকা লাগে, এবং মানুষ টাকা খরচ করে দেখছে, পাইরেটেড ওইটা ডাউনলোড করে দেখছে, নানান ভাবে দেখার চেষ্টা করতেছে। এটা হচ্ছে একটা বড় লাভ, যে যখনই কোনো বই নিয়ে, কোনো চিত্রকলা নিয়ে, কোনো নাটক নিয়ে বিতর্ক হয়, বিতর্কের একটা বড় সুবিধা হচ্ছে মানুষ সেই জিনিসটার প্রতি আগ্রহী হয়, মানুষ দেখার চেষ্টা করে। তো এটা একটা বিরাট লাভ। তবে অনলাইনের এই যুগে কোন ডিরেক্টর, কোন কন্টেন্ট ক্রিয়েটর, কোন সিনেমার পরিচালক যদি ভাবেন যে তিনি অশ্লীল বা সফট জাতীয় জিনিস দিয়ে জনপ্রিয়তা পাবেন, এটা 100% ভুল একটা ধারণা। কেননা এখন পর্ন ইন্ডাস্ট্রি এত বেশি এগিয়ে গেছে, মানে তুমি যে ব্রাউজার থেকে এই ওয়েব সিরিজ গুলা দেখবা, সেই একই ব্রাউজার থেকে বিনা পয়সা এবং অনেক ওয়েল মেড পর্ন দেখতে পারো। কাজে তোমরা যে দর্শক যৌনতা খুঁজছেন, যে দর্শক সেক্সুয়ালিটি খুঁজছেন বা সেক্স খুঁজছেন, তার জন্য ওয়েব সিরিজ সেটাকে কখনো তার চাহিদাকে পূরণ করতে পারবেন না, তিনি পর্ন দেখবেন। ওয়েব সিরিজ ভাবে যে আচ্ছা ঠিক আছে, আমি এরকম দুই একটা দৃশ্য তো হঠাৎ করে আলোচনায় আসলো, মানুষজন হুমড়ি খেয়ে দেখা শুরু করলো, একটা সাময়িক সময় পর্যন্ত মানুষ দেখবে, তারপর মানুষ আর দেখবে না। এই যে যারা ভাবতেছে যে আরে এত বিতর্ক হচ্ছে, না জানি কি দেখাইছে, তারা, আমি অনেকের কাছে শুনছি, তারা এরকম জোগাড় করে বা কেউ পেটে করে দেখে ওদের কি কিছুই না ভাই, দু একটা গালি টালি দিছে, এই তো। আমাকে লোকজন বলছে কি কি কিছুই না, পুরো টাকাটাই পানি, সেটাই হবে। কারণ নাটক বা সিনেমা কখনোই পর্নের সাথে পাল্লা দিতে পারবেন না।
এবং বারবার বলি নাটক বা সিনেমার জন্য তার কন্টেন্টটা দরকার, ভালো গল্প দরকার। ভালো গল্প না হলে সেটাতে সে সেক্স দেয় আর যাই দেয়, কোনো কাজের কাজ হবে না। টাইটানিকের যে দৃশ্যটা, টাইটানিক সিনেমার উদাহরণ আমি বেশি করে দেই, কারণ আমার ধারণা হচ্ছে টাইটানিক হচ্ছে বাংলাদেশের 1 নম্বর হলিউড মুভি, যেটা মোটামুটি সকল বাঙালি দেখেছে। টাইটানিক বিপুল ভাই সিনেমা হলে গিয়ে দেখেছে। টাইটানিকের উদাহরণ এই কারণে দেই, টাইটানিকের নায়িকার যে দৃশ্যটা আছে যে তাকে স্কেচ করে, শুধু ওই দৃশ্যটা থাকলে টাইটানিক সিনেমাটা চলতো না। টাইটানিক সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত একটা টান টান উত্তেজনা ছিল। সেই টান টান উত্তেজনার মধ্যে নায়িকার এই অংশটুকু না থাকলেও চলতো, কিন্তু এটাতে দেখিয়েছে যে যেটাকে বলা হয় সল্ট অ্যাক্ট করা বা একটু রং অ্যাক্ট করা বা একটু স্পাইসি হয়েছে ব্যাপারটা। কিন্তু শুধু ওইটার উপর যদি পুরা সিনেমাটা এটার উপর হইতো যে ওই জ্যাক বসে বসে রোজে নুট ছবি আঁকতেছে, এই সিনেমা কেউ দেখতো না, এই সিনেমা নিয়ে এত আলোচনা হতো না। কাজে এইখানে হচ্ছে ওই যে পরিমাণ জ্ঞান যেটাকে বলা হয়, কতটুক হবে কতটুক না, এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের। আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, আমি এর আগের একটা লাইভ শোতে আমি যে ওয়েব সিরিজ গুলাকে আমি স্বাগত জানাইছি, কিন্তু আমি ফ্র্যাঙ্কলি তাদেরকে বলি 2টা ওয়েব সিরিজ যে সদরঘাটের বা যে আরো যে ওয়েব সিরিজগুলো এখন বিতর্ক হচ্ছে, একদম মানে কি বলবো অলমোস্ট ট্র্যাশ। আমি এটা দেখছি হচ্ছে শুধুমাত্র ওই অশ্লীল দৃশ্য যাওয়া পর্যন্ত, যে কি আছে টেনে টেনে দেখছি, কোনোটাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অবধি ঠান্ডা মাথায় দেখতে পারিনি। বিকজ দুর্বল সংলাপ, আজগুবি কাহিনী, ঠিক আছে, অযথা একটা টেনশন ক্রিয়েট করা, মানে খুব পোর কন্টেন্ট ছিল, অসম্ভব পোর কন্টেন্ট ছিল। এবং অসম্ভব পোর কন্টেন্টের মধ্যে এরকম 2-1টা গালাগালি, 2-1টা সেক্সি ঢুকায়া যদি তারা ভেবে থাকেন যে ওয়েব ইন্ডাস্ট্রি থেকে তারা ওয়েব সিরিজ নামক একটা নতুন ইন্ডাস্ট্রি তারা গড়ে তুলবেন, তারা সিম্পলি বোকার স্বর্গে বাস করছে। বোকার স্বর্গে তারা বাস করছেন। যারা অশ্লীলতা নিয়ে বিতর্ক করছে তারাই বরং তাদের ব্যবসার সুবিধা করে দিচ্ছেন। তোমার এই কথাটা ঠিক যে এই ক্যাপিটালিস্টিক সোসাইটিতে বাজার ঠিক করে দেয় কোনটা চলবে কোনটা চলবে না। এটা ঠিক করা হচ্ছে বাজার। মানুষ যে ডিমান্ডটা থাকে সেইটাই সবকিছু ঠিক করে দেবে। আমাদের তো একসময় টিভি নাটকে আমরা অনেক ভাড়ামো ফাজলামো করতাম, কেন আজকে টিভি নাটকের এই দশা? দ্বিতীয় কথা হচ্ছে তুমি যেটা বললা রেগুলেশনের কথা, আমি তোমাকে একটা রেগুলেশনের একটা সহজ উদাহরণ দিই। আমি উদাহরণটা আজ গত 10-15 বছর ধরে দিচ্ছি। রেগুলেশন করে কোনো কাজ হয় না, কোনো কাজ হয় রেগুলেশন করে উল্টা ফল হয়। যেমন আমাদের মেইনলি দুইটা ভিজুয়াল মিডিয়া আছে, একটা হচ্ছে সিনেমা আর একটা হচ্ছে নাটক, টেলিভিশন নাটক বা টিভি আর সিনেমা। টিভির জন্য ওই অর্থে কোনো রেগুলেশন বোর্ড না বা সেন্সর বোর্ড নাই, কিন্তু একটা সিনেমা যখন তুমি মুক্তি দাও, সেইটা তুমি যেখানেই মুক্তি দাও, সেটা যদি টিভিতে মুক্তি দাও কিংবা সিনেমা হলে মুক্তি দাও, সেটার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে হয়, সেটার নাম হচ্ছে সেন্সর বোর্ড। অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের মানুষ, চলচ্চিত্র বোদ্ধা, তথাকথিত বিশেষজ্ঞ লোকজন বসে সিনেমাটা দেখে নোট নেয় যে এখানে অশ্লীলতা, সেখানে অশ্লীলতা, এবং এটা তার একটা সার্টিফিকেট দেয়, সেটা হচ্ছে সেন্সর বোর্ড সার্টিফিকেট। এই সেন্সর সার্টিফিকেট নিয়ে আজকে কত বছর ধরে 20-25-30-50 বছর ধরে চলচ্চিত্র নির্মাণ করে আসছেন আমাদের চলচ্চিত্র নির্মাতা। অশ্লীলতায় সবার আগে কারা দুষ্ট হয়েছে? ঠিক। এবং তুমি যখনই একটা জিনিসকে বাধা দিবা, জিনিসটা নোংরা দিকে যাবে। চলচ্চিত্র পরিচালক ভাবতেছেন যে আমি নায়িকার, একদম আমি খোলা কথা বলি, নায়িকার বুক দেখাবো, কিন্তু সেন্সর বোর্ডে লেখানো আছে নায়িকার বুক দেখানো যাবে না। তখন সে কি করছে? সেই সময় আমি বলতেছি 86, 87, 1986, 87, 90, 91, 95 সাল পর্যন্ত তুমি যদি সিনেমার পোস্টার দেখো, হাতে আঁকা সিনেমার পোস্টার যদি দেখো, তুমি শিউর উঠবা নায়িকার বুককে একটা টাইট ব্লাউজের হাতে এঁকে এবং সেটাকে চোখা চোখা করে সেটাকে আকর্ষণীয় করার জন্য কি প্রাণান্তকর প্রচেষ্টা। কিংবা সেই সঙ্গে সিনেমা যদি তুমি দেখো, আরো হতভম্ব হয়ে যাবা যে একটা টাইট জামা এবং জামাতে এমন টাইট যে ওই জামার উপর দিয়েই সবকিছু বোঝা যাবে, এমন করার চেষ্টা করা হচ্ছে। কেন করার চেষ্টা করা হচ্ছে? কারণ হচ্ছে আইনে আছে খোলা শরীর দেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঢেকেই শরীরটা এমন ভাবে দেখাবো যাতে শরীরের প্রতিটা বাক বোঝা যায়। কাজেই
মূল ঝামেলাটা কোথায়? মূল ঝামেলাটা হচ্ছে যে ওই রেগুলেশন করে কোনো লাভ হয় না। তোমার যখন কন্টেন্ট না থাকে, তোমার যখন গল্প দেওয়ার ক্ষমতা না থাকে, তুমি হিন্দি সিনেমা থেকে কপি করে কতদিন চালাবা? তখন তোমার মনে হয় যে না, তাহলে আমি কিছু এরকম কিছু হট সিন দেখাই, এরকম কিছু গরম গরম দৃশ্য দেখাই, মানুষ হয়তো খাবে। প্রথমে তো এগুলি দিয়ে শুরু হইলো, তারপর তো মানুষ যাওয়া শুরু করলো যে ওইখানে গেলে নায়িকা অনেক টাইট ব্লাউজ পরে আছে, অমুক তমুক, একটু দেখা যাচ্ছে একটু দেখা যাচ্ছে না। তারপর তাতেও কিন্তু এই ব্যবসায়ীদের মন বললো না, তারা তখন কাট পিস করা শুরু করলো। কাট পিস ব্যাপারটা কি? কাট পিস এখন অনেকেই জানে, অনেকে আবার জানেন না। কাট পিসটা হচ্ছে সেন্সর বোর্ডের অনুমতি ছাড়া কিছু পর্ন সিনেমার ক্লিপ সিনেমা হলের মালিককে হাত করে ফাঁস করে সিনেমার মাঝখানে চালায় যায়, কিছু পর্ন দৃশ্য চালায়, এরকম কাট পিস। মানে যে সিনেমা যে রিলটা আসে ওইটা তো একটা চাকতির মতো থাকে ঘুরে, ওইটা কেটে ওইখানে কিছু পর্ন দৃশ্য লাগায়। সেই কাট পিস এত বিখ্যাত হয়েছিল, প্রতিটা হলে যত ছবি চলুক মাঝখানে 4-5 মিনিট 10 মিনিট কাট পিস দেখানো হতো, কোথাও কোথাও আধা ঘন্টা কাট পিস দেখানো হতো, এবং খবর উঠে যেত অমুক হলে কাট পিস দেখাচ্ছে সবচেয়ে বড় সময় 40 মিনিটে। আমার প্রশ্ন হচ্ছে সেই কাট পিস তো বন্ধ করে না কেউ। এমনকি হয়েছে যে হলে পুলিশ গিয়ে কাট পিস বন্ধ করছে, এমনকি হয়েছে কাউকে কাট পিস দেখার জন্য জেলে দিছে, তা হয় নাই, কাট পিস কিন্তু চলছে। কিন্তু ফাইনালি কি হয়েছে? সেই সিনেমা টিকে নাই, সেই সিনেমা টিকে নাই, অশ্লীল সিনেমা টিকে নাই, কাট পিস কালচারও টিকে নাই। কেন টিকে নাই? কারণ হচ্ছে এর পরপরই ইন্টারনেট চলে আসছে, এর পরপরই দেশে ইন্টারনেট ঢুকছে। কাজে আমার ওই সিনেমা হলে গিয়ে পাড়ার লোকের সামনে দিয়ে সিনেমা হলে ঢুকে দেখা গেল পাড়ার বড় ভাই দেখে ফেললো, কোনো বন্ধু দেখে ফেললো, অথবা ছোট চাচা দেখে ফেললো, মান সম্মান গেল কি দরকার? ইন্টারনেট তো ঘরের মধ্যে চলে আসছে, পেন ড্রাইভ চলে আসছে, সিডি চলে আসছে, কাজেই ওইটা ধসে গেছে। আমার কথা হচ্ছে যিনি দুধ বিক্রি করবেন তিনি যেন বলেন ভাই আমি দুধ বিক্রি করবো, তিনি যেন না বলেন আমি চানাচুর বেচবো। আর যিনি চানাচুর বেচবেন তিনি যেন বলেন আমি চানাচুর বেচবো। আমাদের সমস্যাটি কালচারাল সাইডের লোকজনদের। আমরা বলি যে আমরা বিক্রি করতে এসেছি পুষ্টিকর দুধ, মাঝখানে একটু চানাচুর ঢুকাই দেয়। আবার যিনি চানাচুর বেচেন যিনি হায় হায় আমি বলবো যে চানাচুর বেচি, এটা তো অস্বাস্থ্যকর জিনিস, তার চাইতে বলি যে আমি চানাচুর বেচি, দুধও বেচি, পুষ্টিকর চানাচুর। দরকার নাই, আপনি যদি মনে করেন যে আপনি সেক্স বিক্রি করবেন, আপনার ওয়েব সিরিজের দরকার নাই, আপনি বলেন যে আমি পর্নোগ্রাফি করবো, আমাদের অনেক আগ্রহী জন পাবেন এবং ওইখানে পয়সাও বেশি পাবেন। কিন্তু আমি ধর্মেও আছি, জিরাফেও আছি, মাঝখানে থেকে হবে না। আপনাকে কেউ নিষেধ করবে না যদি আপনার কন্টেন্টের কারণে যদি আপনার সেই রকম কোনো যৌনাত্মক দৃশ্যের প্রয়োজন হয়। আমার মনে হয় না এত তীব্র আপত্তি আসবে। তারপরেও ওই যে বললাম নৈতিকতা, সমাজ এখন চিন্তা ভাবনার দিক থেকে কতদূর আগায় আছে অনেক কিছু ডিপেন্ড করে। এবং যখন সবচেয়ে দুঃখের ব্যাপার কি, যখন কোনো লেখক কিংবা চলচ্চিত্রকার যখন একটা সিনেমা বা বই লিখে হুমকি শিকার হন, লেখক বা চলচ্চিত্রকারের বলে রাখা উচিত এটা প্রথমত তার ব্যর্থতা। কারণ আমরা লেখক হিসেবে জাতিকে আলোকিত করতে ব্যর্থ হয়েছি, চলচ্চিত্রকার হিসেবে জাতিকে আলোকিত করতে ব্যর্থ হয়েছি দেখেই যে কারোর সাথে মত মিলে নাই দেখে সে আমাকে খুন করতে আসতেছে। মানে কি আমাদের দায়িত্ব, লেখকদের দায়িত্ব, চলচ্চিত্রকারদের দায়িত্ব, টিভি নাটক নির্মাতাদের দায়িত্ব জাতিকে শিক্ষিত করা। আমরা সেটা করতে পারি নাই বলে তো আমরা হুমকি শিকার হচ্ছি। কাজেই যারা হুমকি দিচ্ছে তাদেরকে গালি দিচ্ছেন কেন? তাদেরকে বলেন হ্যাঁ ভাই আমি বুঝাইতে পারিনি, পরিষ্কার কথা আমি বুঝাইতে পারিনি, আমি অন্তত আমার এই ভুল হয়েছে, আমি বুঝাইতে পারিনি। আমি যে লাইনে চিন্তা ভাবনা করি ওই লাইনে আপনাকে নিয়ে আসতে পারিনি, এটা আমার ব্যর্থতা মূলত। সরি আমার এখন কথা বললাম। না 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 রবি ভাই, আপনার কি মনে হয় যে যারা যেই 2-3টা ওয়েব সিরিজ নিয়ে এখন এত সমালোচনা অশ্লীলতার কারণে বা যে কারণে, আপনার কি মনে হয় এই ওয়েব সিরিজ গুলা যারা বানিয়েছেন তারা এই জন্যই ওয়েব সিরিজ গুলোর মধ্যে অশ্লীলতা এনেছেন, কারণ এটাকে তারা একটা অ্যাটেনশন ড্রাইভার হিসেবে ইউজ করেছে যে এটার গল্পের অত জরুরি প্রয়োজন না থাকলে এখানে দিয়ে দেই তাহলে মানুষ দেখবে? তারা কি এইভাবে ভেবে আগাইছে, না এটা র্যান্ডমলি হয়ে গেছে এখন তারা জাস্ট বেনিফিট পাচ্ছে? না, কে কেন বানাইছে সেটা হচ্ছে আমি সেইভাবে না বলি, কিন্তু আমি কয়েকজন পরিচালকের সাথে কথা বলেছি। একটা কথা হচ্ছে যে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি যে
আমাদের তো বিনোদন জগৎ অনেকটা ইন্ডিয়াকে ফলো করে। হুম। কলকাতায় হয়েছে এরকম এরকম কয়েকটা নেটফ্লিক্স এর মতো আর কি, ওদের লোকাল কিছু নেটফ্লিক্স আছে, সেইখানে এই নেটফ্লিক্স তোমার এই টেলিভিশনগুলো খুব জনপ্রিয় হচ্ছে। এবং সেখানকার অধিকাংশ ফিকশন হচ্ছে তোমার তোমার কি বলবো একটু ইরোটিক টাইপের, একটু সেক্স নির্ভর, যেটা তারা সাধারণত তাদের টিভিতে চালাতে পারে, অনেকটা সেক্স নির্ভর। তো ওইটা একটা খুব আগ্রহ যে আমরাও এরকম বানাতে পারি কিনা। বিশেষ করে কলকাতার অনেক মুভিতে তোমার স্ল্যাং ব্যবহারটা মোটামুটি জরুরি হয়ে গেছে, মানে প্রতিটা জায়গায় নায়িকা যদি বাল শব্দ না বলে তাহলে ওই সিনেমা হিটই হচ্ছে না, এরকম একটা জিনিস। তো নায়িকারা গালি দিচ্ছে, স্ল্যাং শব্দ এফ ওয়ার্ড ইউজ করছে, এবং তাদের যুক্তি হচ্ছে যদি হলিউডের মুভিতে এরা এফ ওয়ার্ড ইউজ করে তাহলে এফ ওয়ার্ড ইউজের বাংলা যেটা এফ ওয়ার্ডের যে বাংলা বঙ্গান অনুবাদ চ শব্দ সেটা ইউজ করতে সমস্যা কোথায়। কাজে তারা কলকাতায় তারা চ শব্দ ব্যবহার করছেন, এবং চ শব্দ এখন বাংলাদেশে আশি করতে করতে ওয়েব সিরিজের মাধ্যমে চ সিরিজের শব্দগুলো ঢুকে গেছে। তারা এটা ভাবতেই পারে। কারণ এটা একটা বড় কারণ তারা এমনটা ভাবছেন যে আমি এটার ভেতর ঢুকি, এটার মধ্যে আধুনিকতা এবং এটাতে বোধহয় এগিয়ে যাওয়া যাবে। তো মুশকিলটা হচ্ছে অনুকরণে যেটা অসুবিধা, কলকাতা যখন চ শব্দ ঢুকাচ্ছে, চ শব্দটা হচ্ছে ওর টাইটানিকের ওই দৃশ্যের মতো, কেটু ইন্সপেক্টরের দৃশ্যের মতো। জয়ের বাইরে ক খ গ ম আর অনেক কিছুই আছে তার সিনেমার মধ্যে। দারুণ গল্প আছে, দারুণ অভিনয় আছে, তার লাইট ক্যামেরার কাজ ভালো, তার একজন মিউজিশিয়ান পয়সার বিনিময়ে সেখানে কাজ করতে, ইউটিউব থেকে বেড়ে দেওয়া মিউজিক না, ফলে সব মিলিয়ে জিনিসটা দাঁড়াচ্ছে। অনুকরণের সাথে কিন্তু আমরা ভাবতেছি না আমাদের ওইটুক লাগবে না, আমাদের এইটুক হইলেই চলবে, চ দিয়ে ঢুকান আমার ধারণা আর কি। অনেকে হয়তো আহত হতে পারে, এইটা একটা বড় কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মেইন স্ট্রিম টিভি মিডিয়া অলমোস্ট ফেল করছে, অলমোস্ট ফেল। এইখানে কেউ আর টিভি নাটক দেখে না, নাটক নিয়ে তাদের মধ্যে কোনো উৎপাদকতা নাই, এবং তাদের ওই আগ্রহের জায়গাটাও কমে গেছে। কাজে ভাবতেছে তাহলে আমরা একটা নতুন ধারা শুরু করি। এই দুটো করতে গিয়ে আমার ধারণা হচ্ছে, আমি জানি না তাদের কতটুকু সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যে খুব সুবিধা হচ্ছে এরকম আমার 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 ঠিক মনে হচ্ছে না। এমনকি আমি এটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না। আমি কোনটা ন্যায় অন্যায় এই আলোচনায় যাচ্ছি না, কারণ বললাম না ওই যে আমি শুরুতেই বলছি কোনটা ন্যায় এবং কোনটা অন্যায় ওটা বোঝার মতো জ্ঞান আমার এখনো হয়নি, আমি এখনো শেখার চেষ্টা করছি। আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাকে বলে দিব, কোনো সমস্যা নেই। কোনটা ন্যায় কোনটা অন্যায়। আপনি লাস্ট নাটক কি দেখছেন এটা আমাকে বলেন। আমি লাস্ট কোনো নাটক দেখি নাই। আপনার যতটুকু মনে পড়ে লাস্ট আপনার জীবনের শেষ নাটক টিভিতে কি দেখছিলেন আপনি? সেদিন দেখলাম কি একটা এক লোক এইটাতে বোধহয় চঞ্চল চৌধুরী অভিনয় করছে, কি সেঞ্চুরি মালিকটা কি টাইপের একটা যে সে বিয়ের জন্য মেয়ে খুঁজে মেয়ে পায় না, মানে আর কি কোনো মেয়ে পছন্দ না, 100টা মেয়ে দেখে, এরকম একটা নাটকের নাম ভুলে গেছি। আমি লাস্ট নাটক দেখেছি হলো অপূর্বর নাটক বড় ছেলে বা বড় ভাই, বড় ছেলে, হ্যাঁ ওটা ছিল আমার লাস্ট নাটক দেখা। তার আগে দেখেছি হয়তো তারও আগে 5-6 বছর আগে। এবং যারা এই ভিডিও দেখছে তারাও তাদের এক্সপেরিয়েন্স মোটামুটি আমার আপনার মতো। এমন মানুষ খুব কম আছে যারা টিভিতে নাটক দেখে, এবং এমন মানুষ এটাও খুব কম যারা ওয়েব সিরিজ এখন পর্যন্ত দেখছে। ওয়েব সিরিজ আপনি আসলে আপনার কথা সত্যি, ওয়েব সিরিজ মানুষ তখনই দেখবে আপনি যদি পুরা পৃথিবীর সবচেয়ে বড় 20টা ওয়েব সিরিজের নাম উঠান। এমন ওয়েব সিরিজ আসলে খুব কমই আছে, বা নাই আসলে বলতে গেলে, যেটা এই জন্য পপুলার কারণ ওই ওয়েব সিরিজের মধ্যে অনেক অশ্লীলতা আছে। অনেক ক্ষেত্রে অশ্লীলতা গল্পের প্রয়োজনে এসেছে, যেমন গেম অফ থ্রোনস এর কথা যদি আপনি বলেন। অনেক ক্ষেত্রে গল্পের কারণে অশ্লীলতা এসেছে, বাট অশ্লীলতা করে কোনো ওয়েব সিরিজ পপুলার হয়ে লং টার্মে মানুষ দেখেই গেছে ওই ওয়েব সিরিজ, এরকম কখনো হয় নাই। এমনকি পল তারকারও জনপ্রিয় না, পল তারকারও দীর্ঘ সময় ধরে তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। আমি এটা আলোচনাটা একটু আগাই, সেটা হচ্ছে অশ্লীলতার বিতর্ক কি আজকে নতুন বাংলাদেশে, এইটা নিয়ে আলোচনা করতে চাই না। অশ্লীলতার বিতর্ক বাংলাদেশে আজকে নতুন না। খুব ইন্টারেস্টিং ঘটনাটা, সেটা হচ্ছে 1967 সালে বুদ্ধদেব বসু একটা উপন্যাস লিখেছিলেন, ওইটার নাম হচ্ছে রাত ভর বৃষ্টি। রাত ভরে বৃষ্টি এই উপন্যাসটায় একটা লাইন ছিল, লাইনটা অনেকটা এরকম, আমি সিডি থেকে বলছি যে প্রেমে যৌনতাই শুরু যৌনতাই শেষ। এবং উপন্যাসটা শুরু হয়েছে, মানে উপন্যাসটা মূলত একটা একজন বিবাহিত নারী সে আরেকটা ছেলের সাথে যৌন সম্পর্কে জড়ায় পড়ছে,
এবং সেই মেয়েটা এইভাবে বলতেছে উপন্যাসের শুরুতে এইভাবে যে ওটা হয়ে গেছে, সে কিন্তু বলে নাকি ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এখন আর কিছু বলার নেই। আমি মালতী মুখোপাধ্যায়, আরেকজনের স্ত্রী, একজনের মা, আমি ওটা করে ফেলেছি। জয়ন্তর সঙ্গে, জয়ন্ত আমাকে চেয়েছে, আমিও তাকে চেয়েছি। এই উপন্যাস দীর্ঘদিন নিষিদ্ধ ছিল। এখানে কিন্তু আর অন্য কোনো বর্ণনা ছিল না। এখন যেসব উপন্যাসে, এমনকি কলকাতার উপন্যাসে আমরা এখন যেসব রকে বর্ণনা পাই বা যৌন দৃশ্যের যে বিশদ বর্ণনা পাই, তার ধারে কাছে এটা নেই। কিন্তু এই উপন্যাসটা সেই সময় নিষিদ্ধ হয়েছিল এবং এটা নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত গড়াইছিল। পরে অনেক পরে এটা মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পায়। এটা উপন্যাসটা নিষিদ্ধ হয়েছিল অশ্লীলতার কারণে। একই সময় আরো পরে ইন্ডিয়ান একটা পত্রিকা একটা ছবি ছাপছিল, এইটা খুব ইন্টারেস্টিং এটা। এবং সেই ছবিটা ছিল হচ্ছে টেনিস তারকা বরিস বেকার, এটা 1993 সালের কথা বলতেছি। টেনিস তারকা বরিস বেকার এবং তার বান্ধবী বারবারা, তাদের একটা ছবি তারা ছাপছিল। এটা নিয়ে মামলা হয়েছিল ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে। এই ছবিটা অশ্লীল। ছবিটা কি ছিল? ছবিটা হচ্ছে যে বরিস সে সাদা এবং তার বান্ধবী বারবারা সে কালো। তো তারা দুইজন আর কি, বরিস বারবারাকে পিছন থেকে জড়াই ধরে রাখছে, তার বুকটা ঢেকে, আর দুজনের শরীরে কোনো কাপড় নেই। এইটা সারা পৃথিবীতে খুব আলোচিত, সারা জাগন একটা ছবি ছিল। এই ছবিটা সারা পৃথিবীতে কালার ছবি হিসেবে ছাপা হয়েছে। ইন্ডিয়ান একটা পত্রিকা থেকে সাদা কালার, ওই সময় কালার ছিল না, তো কালার ছাপা এবং এরপর মামলা হয়েছে। এখন বলো মামলা রেজাল্টটা কি হয়েছে? এটা কিন্তু যথেষ্ট সাহসী, কারণ তাদের শরীরে কোনো কাপড় নেই, পিছন দিয়ে শুধু তার বুকটা ঢেকে রাখছে তার বয়ফ্রেন্ড। ইন্ডিয়ান কোর্ট রায় দিয়েছিল এই ছবি অশ্লীল না। এবং ওইখান থেকে কিন্তু আসছে যে, এবং তারা রায়ের এই লাইনটা ছিল যে নগ্নতা মানেই অশ্লীলতা না, নগ্নতা মানেই অশ্লীলতা না। কারণ তুমি যদি একটা দৃষ্টিতে ছবিটা যদি কনটেক্সট ছাড়া তুমি দেখো, ছবিটা হ্যাঁ ছবিটা অবশ্যই আকর্ষণীয় একটা ছবি, যে দুটি নারী পুরুষ তাদের গায়ে কোনো কাপড় চোপড় নেই, হ্যাঁ, তারা একে আরেকজনকে জড়িয়ে ধরে রাখছে, এইটা অবশ্যই তোমার মনে হবে যে এটা খুব একটা আকর্ষণ, চিত্তাকর্ষক, বা যেটাকে বলা হয় গরম বা হট একটা ছবি। কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট তার এই ছবির কনটেক্সট বিচার করেছে। কনটেক্সটটা কি ছিল? সেই সময় বর্ণবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে একটা সাদা ছেলে এবং তার সত্যিকারের বান্ধবী, যিনি সাদা নন, কালো, তারা দুইজন জড়িয়ে ধরে দেখাচ্ছে যে তাদের শরীরের সবকিছুই এক, শুধু গায়ের রং একটু কোনোটা একটু বেশি ব্রাইট, কোনোটা একটু কম ব্রাইট। এবং সুপ্রিম কোর্টে সেই রায়টাকে ঐতিহাসিক রায় হিসেবে দেখা হয়। সুপ্রিম কোর্ট বলছিল যে এই ছবিটা যে আমরা যারা প্রকাশ করেছে তাদের উদ্দেশ্য কি, বা এই ছবিটা যিনি তুলেছেন যে ফটোগ্রাফার তার উদ্দেশ্য কি, বা এই ছবিটার যিনি মডেল হয়েছেন তারই উদ্দেশ্য কি। তার উদ্দেশ্য এটাই, বর্ণবাদ বিরোধী একটা মতবাদ সারা পৃথিবীতে প্রচার করা, বর্ণবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ। এই ছবির উদ্দেশ্য এইটা না কাউকে যৌন কাতর করা, কাউকে যৌন উস্কানি দেয়া, কাউকে সেক্সুয়ালি কি বলবো, সেক্সুয়ালি এক্সাইটেড করা। কাজে এই পোস্টার বা এই ছবি ছাপাটা অন্যায় হয়নি। এইটা একটা এইটা সুপ্রিম কোর্টের রায়গুলো সাধারণত যেটা হয় যে সুপ্রিম কোর্টের একটা রায় অনেকগুলো রায়ের ক্ষেত্রে রিফ্লেক্ট করে বা এটাকে রেফারেন্স হিসেবে কাজ করানো যায়। এবং এই রায়টাকে জন্য অনেক ঐতিহাসিক রায় বলা হয়, যে নগ্নতা মানেই অশ্লীলতা না। একটা তুমি ধরো যে একটা নারী, আমরা যেটা যে জৈনুল আবেদিনের ছবিতে দেখি, দুর্ভিক্ষ পীড়িত অনেক নারীর ছবি দেখি যে তাদের গায়ে আসলে অর্থে ওই অর্থে বস্ত্র নেই, তার হাড়, তার গোটা শরীর ফুটে উঠেছে। তো গোটা শরীর ফুটে না উঠলে, গোটা শরীরটা তুমি যদি লব্ধভাবে না আঁকেন, তাহলে আমরা বুঝতে পারবো না যে দুর্ভিক্ষের ভয়াবহতা কতখানি ছিল। কারণ চিত্রকর্তা ছবি এঁকে নিচে লেখে দেবে না যে সে 30 দিন ধরে না খাওয়া, সে যে 30 দিন ধরে না খাওয়া বোঝানোর জন্য কি করছে, তার গায়ে কাপড় রাখেননি, তার পিঠের বুকের হাড়গুলো বেরিয়ে গেছে, কণ্ঠার হাড়গুলো বেরিয়ে গেছে। এই ছবি দেখে, জয়নুল আবেদিনের এই ছবি দেখে আজ অবধি কেউ কি বলছে যে এটা অশ্লীল? কেউ কিন্তু বলে নাই। কেন বলে নাই? কারণ এই ছবি নগ্ন হলেও এই ছবি কোনো অশ্লীলতা প্রচার করেনি, মানুষকে অন্য একটা ভাবের দিকে নিয়ে গেছে।
একদম সম্পূর্ণ অন্য একটা ভাবে দিকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস ছিল, এই উপন্যাসটা মানে সুনীল গঙ্গোপাধ্যায় অনেক বৈপ্লবিক চিন্তার জনক ছিলেন। সেটা হচ্ছে আজও চমৎকার। আজও চমৎকার এক তরুণী তার স্বামী মারা গেছে হঠাৎ করে, ও তার সে দুই দেবরকে নিয়ে থাকে। তো সেই তরুণী খুবই সুন্দরী, তাকে পাড়ার ছেলেরা বিরক্ত করে, আবার তার দুই দেবর, তার সাথে অবিবাহিত দুই দেবর থাকে, এইটা নিয়েও পাড়ায় অনেক কানাঘুষা। তো একদিন মস্তানরা কোন একটা কারণে, পাড়ার মস্তানরা কোন একটা কারণে যারা এই মেয়েটাকে পছন্দ করতো, তার শরীর পছন্দ করতো, রাস্তা দিতে দেওয়ার সময় টাকায় থাকতো, তার কোন একটা কারণে তাই বাসায় ঢোকার পর দেখে যে সেই তরুণী তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, স্তনপান করাচ্ছে এবং উপরে কোনো কাপড় নেই। তখন সুনীল গঙ্গোপাধ্যায় লিখছিল যে ওই মস্তানের নাম ছিল খুব সুন্দর ট্যাপা, ট্যাপার বাপও যদি এই দৃশ্য দেখতো তার যা হওয়ার কথা তাই হলো। সে হচ্ছে সব বস্তানরা মাটির উপর হাঁটু গেড়ে বললো যে দিদি মা ভুল হয়ে গেছে, মাফ করে তো, আমাদের এই অবস্থায় ঢোকা উচিত হয়নি। মানে নগ্নতা মানে আসলে অশ্লীলতার না, সে সব নগ্নতাই মানে অশ্লীলতার না, সেটা হচ্ছে তারা কি সেই নগ্ন ছবি তারা কি ভাব প্রচার করছে। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট তারা এটাকে বিবেচনার মধ্যে নিয়েছিল যে নগ্নতা মানে অশ্লীলতার না। না, কথা সত্য। আচ্ছা রবি ভাই, আপনার কি মনে হয় যে যদি আমি না চাই যে আরো নগ্নতা আসুক বাংলাদেশের ওয়েব সিরিজে, কথার কথা যদি আমি এরকম না চাই, তাহলে আমার জন্য বেস্ট উপায় হলো এটা নিয়ে কোনো কথাবার্তাই না বলা? আপনার কি এটা মনে হয় যে ধরেন কথার কথা একজন চায় যে এটা নিয়ে কোনো মানে আমি চাই না যে নগ্নতা আসুক ওয়েব সিরিজে, তাহলে কি আমার এই যে আমার না চাওয়াটা, এটা কি আমার চুপ থাকা উচিত যেন এটা ডাই ডাউন হয়ে যায়, নাকি এটা নিয়ে আমার 10টা ইউটিউব ভিডিও বানানো উচিত? কোনটা আপনার মনে বেশি এফেক্টিভ? ইউটিউব ভিডিও বানানো উচিত কন্টেন্ট নিয়ে, যে অমুক সিনেমা একটা জঘন্য সিনেমা, এটার কোনো গল্প নাই, এটার কোনো গল্প নাই, এটার অভিনয় হয় নাই, এটা আজগুবি কথা বলছে, কোন চরিত্রের নাম টাইগার হইতে পারে কিনা এটা একটা তর্ক সাপেক্ষ ব্যাপার, অমুক তো এটা সমালোচনা অবশ্যই করতে হবে। এবং যিনি সমালোচনা করছেন, সমালোচনা করার কিন্তু নিয়ম আছে, সমালোচনা কিন্তু গালিগালাজ না, মেরে এখন তো সমালোচনা গালিগালাজের মধ্যেও নাই, এত সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়, সেটা করা যাবে না। আবার যিনি বানাবেন তাকেও দায়িত্ব, মানে তাকেও সহনশীল হতে হবে যে আমি একটা কিছু বানালে সেটা কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, এবং সেই সমালোচনা সহ্য করার মানসিকতাও থাকতে হবে। তা আমরা এখন দুই দল যেভাবে মুখোমুখি দাঁড়াই যে তুই মূর্খ, তুই ধর্মান্ধ, তুই মৌলবাদী, একদল আরেক দলকে বলি, আরেকদল বলে তুই নাস্তিক, খুন করে ফেলবো, এই দুইটা দলই খুবই ভুল কাজ করছে। দুইটাই খুব র্যাডিক্যাল চিন্তা ভাবনার উৎস বলে মনে করি। যে মানুষ তর্ক করবে, আমার একটা জিনিস ভালো নাও লাগতে পারে, আমার অধিকার আছে আমার সেই ভালো না লাগাটা প্রচার করা, সেটা নিয়ে ঝগড়া করা, কিন্তু অবশ্যই আমি আঘাত করতে পারি না। আমি বলতে পারি ফারহান তোমার এই কালো গেঞ্জি আমার পছন্দ হয়নি, কালকে স্ট্রাইক ডাকলাম এবং আমি কালো গেঞ্জির প্রতিবাদে মিছিল করতে চাই, সেই অধিকার আমার আছে, কিন্তু ফারহান তোমাকে অ্যাটাক করার অধিকার না। অ্যাটাক মানে শারীরিক অ্যাটাক করার অধিকার আমার নেই। আবার আমি যদি তোমার কালো গেঞ্জি নিয়ে আলোচনা করি, কালো গেঞ্জির সমালোচনা করি, তোমার দুইটা অপশন আছে, একটা তুমি সমালোচনার উত্তর দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু তুমি আমাকে পাল্টা আঘাত করতে পারো না, আইসা মারতে, আঘাত বলতে আমি মারামারির কথা বলছি, কাটাকাটির কথা বুঝেছি, এটা করতে পারো না। কারণ আমি বললাম পৃথিবীটা হচ্ছে বৈচিত্র্যে পরিপূর্ণ, পৃথিবীটা বৈচিত্র্য পরিপূর্ণ। কেমন বৈচিত্র্য? সেটা হচ্ছে শালিকের একটা জাত আছে, সেটা হচ্ছে গুশালিক, সে গু খায়, সে বিষটা খায়, এটাই তার খাবার। মানে স্বয়ং আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মধ্যে এমন সব বৈচিত্র্য রেখে দিয়েছেন, মানে বৈচিত্র্য এই পৃথিবীর, এই প্রকৃতির, এবং এটা ঈশ্বরের অংশ, এটা আল্লাহর অংশ। সারা পৃথিবীতে নানান রকমের বৈচিত্র্য, ছোট পোকাকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে সাপ খাচ্ছে, সাপকে বেজি খাচ্ছে, কিন্তু কোথাও তো কোনো বিশৃঙ্খলতা নেই। কিছু কিছু পাখি আছে যেটার দিকে তাকালে চোখ ফেরানো যায় না, কিছু কিছু পাখি আছে যেটা বিষটা খায়, কিছু কিছু জন্তু আছে যেটাকে কোলে দিয়ে মানুষ আদর করতে চায়, কিছু কিছু জন্তু আছে যার মুখের ভেতর বিষ উগড়ে দেয়। তো এই বৈচিত্র্যকে আমাদের স্বীকার করতে হবে, এই বৈচিত্র্য, এবং মানুষের মধ্যে সেই বৈচিত্র্য থাকতে পারে। কিছু কিছু মানুষ আছে রবি ভাই যাদের পছন্দ এক এক রকম। হ্যাঁ, কেউ কেউ ফ্যান ছেড়ে লেপের নিচে ঘুমাইতে পছন্দ করে, কেউ কেউ সারা বছর সোয়েটার পরে,
কেউ খালি দুধ খেতে পছন্দ করে, সকাল বিকাল 3 গ্লাস দুধ খাবে। কেউ চানাচুর না খেলে তার ঘুমই আসে না। কাজেই যে চানাচুর খায় তাকে চানাচুর খেতে দাও, যে দুধ খাচ্ছে তাকে দুধ খেতে দাও। হ্যাঁ, এই বৈচিত্র্যটা মানতে হবে, স্বীকার করতে হবে যে ঠিক আছে এক এক মানুষ এক এক রকম, আমার পছন্দের সাথে আরেকজনের পছন্দ নাও মিলতে পারে। 3 বেলা দুধ খাওয়া বা 3 বেলা চানাচুর খাওয়া দুটার কোনোটাই ভালো আইডিয়া না। আপনারা যদি এটা করে থাকেন এটা করবেন না। এটা এটা একটা রূপক অর্থে ব্যবহৃত কথা। এটাকে আপনারা বাস্তবভাবে নেবেন। রবি ভাই, আপনি কি জানেন যে আমেরিকার 13% মানুষ বিশ্বাস করে যে যদি আপনি এক্স বডি পারফিউমটা ব্যবহার করেন তাহলে মেয়েরা আপনার প্রতি বেশি আকৃষ্ট হবে? হ্যাঁ হ্যাঁ, এটা 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 আমি জানতাম না, বাট এটা 13% না, 13% বোধহয় ভুল, ঠিক আছে। আরো আর বেশি বেশি হবে না? মানুষজন এটা বিশ্বাস করে যে এরকম অমুক পারফিউম মাখলে আমাকে মেয়েরা আমার প্রতি আকৃষ্ট হবে, অমুক ক্রিম মাখলে আমি ফর্সা হব, এবং মানুষের বিশ্বাস নিয়ে। ঠিক আছে, আমাদের পরের এপিসোডের কালো রাজহাঁসের পরের এপিসোড হচ্ছে বিশ্বাস, এর পরের এপিসোড আমরা বিশ্বাস নিয়ে কথা বলবো। এটা বলার একটা কারণ আছে আমার। আপনি এটা বলার কারণ হলো, একটা কথা আছে মার্কেটিং এর দুনিয়ায় যে সেক্স সেলস। আপনি যে কোনো কিছুই চাইলে সেক্স এর মাধ্যমে বিক্রি করার চেষ্টা করতে পারেন, কিন্তু মোটামুটি ভাবে সব স্টাডিতেই দেখা গেছে যে সেক্স আপনাকে অ্যাটেনশন দিবে কিন্তু বিক্রি হয় না সেক্সের কারণে কোনো কিছু। মোটামুটি যত স্টাডি হয়েছে, খুব বেশি স্টাডি হয় নাই, কেন জানি, বেশি স্টাডি আরো হওয়া উচিত, বাট খুব বেশি হয় নাই, কিন্তু যতটুকু হয়েছে, যেমন ধরেন একটা নগ্ন মেয়ে বার্গার খাচ্ছে গাড়ির উপর বসে, কথার কথা। এখন এটা একটা গাড়ির অ্যাডও হইতে পারে, এটা একটা বার্গারের অ্যাডও হইতে পারে, কিন্তু দেখা গেছে মানুষ ওইটা মানুষ অ্যাটেনশন দিয়েছে। সেক্স ডেফিনেটলি অ্যাটেনশন জোগাড় করতে পেরেছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, কিন্তু ওই অ্যাডটা আসলে বার্গারের অ্যাড ছিল নাকি গাড়ির অ্যাড ছিল ওটা আর মানুষের ব্রেইন মনে রাখতে পারেনি। মানুষের ব্রেইন ওই জিনিসটা নিয়ে আর চিন্তা করেনি, এবং এই কারণে বলা হয় যে যদি তোমার কোনো অ্যাটেনশন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি সেক্সকে ইউজ করতে পারো মার্কেটিং এর ভেহিকল হিসেবে, কিন্তু যদি তোমার ইভেন্চুয়ালি কিছু বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে সেক্স খুব একটা কাজে আসবে না বিক্রি করার ক্ষেত্রে। হ্যাঁ, এইটাই হচ্ছে ওই যে আমরা বললাম না, জল্পবিদ্যা ভয়ঙ্কর। অল্পবিদ্যা ভয়ঙ্কর হচ্ছে যখন আমরা হঠাৎ করে হয়তো দেখলাম যে একটা হলিউডের অ্যাডে বা একটা ওয়েস্টার্ন অ্যাডে একটা মেয়ে খুব স্বল্প বসনা হয়ে হয়তো সে শেভিং ক্রিমের একটা অ্যাড করছে, বা একটা গাড়ির অ্যাড করছে, বা ল্যাম্বরগিনির অ্যাড করছে। তো এটা দেখে বাংলাদেশের কোনো কপিরাইটার বা বিজ্ঞাপন নির্মাতা ভাবতে পারা যায় তাহলে আমি এটা করবো, আমি একটা হট মেকে দিয়ে একটা প্রোডাক্ট রিপ্রেজেন্ট করাবো। কিন্তু এই যে ভুলটা কি, সেটা হচ্ছে এই ওয়েস্টে যখন তারা এই জিনিসটা করছে সেটার পিছনে ব্যাপক গবেষণা আছে, ব্যাপক গবেষণা, যেটা আমি এনগেজমেন্ট ইনিশিয়েটর হিসেবে একটা এলিমেন্ট ইউজ করতেছি, বাট সেটা আমার মূল এলিমেন্ট না, আমার মূল এলিমেন্ট অন্য জায়গায়। তো এটা যে মার্কেট সার্ভে হয়, রিসার্চ হয়, তারপর হচ্ছে আমি কোন গ্রুপের দিকে যেতে যাচ্ছি সেই গ্রুপ নিয়ে আলোচনা হয়, সেটা আমাদের এখানে হয় না। আমরা যেটা করি সরাসরি কপি পেস্ট, এবং কপি পেস্ট করার বিপদটা হলো এই যে যার কাছ থেকে কপি করছি তার ব্যাকগ্রাউন্ডের ভাবনাটা আমি আর চিন্তা করছি, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক ব্যাপক মাত্রার চিন্তা ভাবনা অনেক কিছু আছে। সেটা চিন্তা না করে আমরা যদি সরাসরি কপি পেস্ট করা শুরু করি, তাহলে যেটা হয়, তাহলে যেটা হওয়ার কথা সেটাই এখন হচ্ছে। বাংলা নাটকে, বাংলা সিনেমা, কেউ বলছে না যে আমরা এমন একটা বাংলা সিনেমার কথা গত 10 বছরে বলতে পারবো না যে সিনেমাটা দেখে আমাদের ভালো লেগেছে। এত পরিচালক, শয়ে অভিনেতা, অথচ গত 10 বছর কি 20 বছরে এমন একটা বাংলা মৌলিক সিনেমার কথা বলতে পারবো না যেটা সিনেমাটা দেখে আমার হৃদয় জুড়িয়েছে। এইটা নিয়ে হৃদয় ভাঙা ঢেউ। হ্যাঁ, হৃদয় ভাঙা, এইটা কথা বলছে না, সবাই কথা বলতেছে ওয়েব সিরিজ দেখে অশ্লীলতা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সিনেমায় দুইজন তারকা আছে, একজন অনন্ত জলিল, একজন হিরো আলম। হিরো আলমকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে, ঠিক আছে, অনন্ত জলিলকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে। তার মানে ফারান, তুমি কি বুঝতে পারছো যে আমাদের চিন্তার যে স্বাভাবিক ধারা, সুস্থতার যে স্বাভাবিক ধারা, ওইটার মধ্যে আমরা নাই। আমরা যা কিছু মানে আমাদের, তুমি গত 20 বছরে একটা নতুন গানের কথা বলতে পারো, একটা গায়কের কথা বলতে পারবো যার গান শুনে তোমার খুব ভালো লেগেছে। একজন গায়ক বলতে পারো মাহফুজুর রহমান, তার গান নিয়ে খুবই আলোচনা হয়। কাজে আমাদের সংকট কিন্তু এই ওয়েব সিরিজের অশ্লীলতার মধ্যে না, আমাদের সংকট আরো গভীরে। আমাদের সংকট একদম, আমি মনে করি মেধা কেন্দ্রিক সংকট।
ওই যে একদল বলতেছে ওয়েব সিরিজ অশ্লীল হয়েছে, আরেক দল বলছে অশ্লীল হবেই, তো এটাই আধুনিকতা। এই দুই মূর্খের লাফালাফি আমরা প্রত্যক্ষ করছি, এবং এটা প্রত্যক্ষ করে আমি খুবই হতাশ অনুভব করছি যে আমরা বলি যে আমরা বাংলা ভাষার জন্য, যেটা ইতিহাসের অংশ, আমরা 52 সালে আমরা প্রাণ দিয়েছি, আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য লড়াই করেছি, অথচ আমরা একটা গত 20 বছরে আমি বলতে পারবো একটা নাম করা উপন্যাস যেটা আমরা লিখেছি, একটা নাম করা সিনেমা যেটা আমরা বানিয়েছি, নাম করা একটা গান যেটা আমরা করেছি, আমি আমাদের পরিচালকদেরকে বলবো যে দর্শকরা গালিগালাজ দিচ্ছেন সেটার উপর ফোকাস না করে আপনারা কিছু বানান, আপনারা কিছু ক্রিয়েট করেন। এবং সিনেমা কিংবা নাটক এটা কোনো ব্যক্তিগত কাজ না, এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। দয়া করে অন্তত একটা নিয়ত করুন যে আমি কাউকে ঠকাবো না, আমি স্ক্রিপ্ট রাইটারকে পয়সা দেবো, আমি মিউজিশিয়ানকে পয়সা দেবো, আমি সত্যিকারের অভিনেতাকে সুযোগ দেব। নায়িকার চেহারা ভালো আর আমাকে ভাইয়ের রাত দুপুরে ফোন দেয় ওই জন্য আমি তাকে সিনেমায় চান্স দেবো, এটা না। সত্যিকার যে অভিনয় জানে আমি তাকে চান্স দেবো, সত্যিকার যে মিউজিক জানে তাকে আমি কাজ করার সুযোগ দেবো, যে ছেলেটা আর্ট ওয়ার্ক জানে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারে, তাকে আমি আর্ট ডিরেক্টর বানাবো, আমি একজন ভালো গল্পকারকে নিয়োগ দেবো। আপনারা তো সেটা করবেন না। অবাক ব্যাপার, যিনি নাটক লেখেন তিনি অভিনয় করেন, তিনিই ডিরেকশন দেন। অদ্ভুত না? রচনা, পরিচালনা ও অভিনয় অমুক। একটু অদ্ভুত। আমাদের দৈন্যতাটা বোঝা যায় না, আমি গত 20 বছরে আমি গত 20 বছরে অনেক সেরা উপন্যাস পড়েছি, যেমন ধরেন পূর্বপুরুষ, তারপর সেরা সিনেমার মধ্যে আছে যেমন ধরেন নিঃস্বার্থ ভালোবাসা। আমি অনন্ত জলিলের প্রত্যেকটা সিনেমা হলে দেখেছি যে কদিন আমি বাংলাদেশে ছিলাম, এবং আমি যে কারণে দেখেছি আমার বন্ধু বান্ধবরাও সেই কারণেই দেখেছে, ঠিক সিনেমার জন্য দেখে নাই, অন্য একটা কারণে দেখেছে। বাট অনন্ত জলিলের নতুন সিনেমা আসছে, আমি যতদূর জানি হিরো আলম এবং নীরব এই দুজনকে অ্যাক্টর হিসেবে নিয়ে নতুন সিনেমা খুব তাড়াতাড়ি আসবে, এবং ওনার নিজেরও আরেকটা সিনেমা আসছে দিন দ্য ডে, দিন মানে দিনের বেলা, নট দয় বয় দীর্ঘইকার ওই দিন না, দিন দ্য ডে। সো ওটা আসছে, ওটা আসলে আমি যদি দেশে থাকি আমি দেখার চেষ্টা করব। অনেকে কমেন্ট করেছে যে তাদের আয়নাবাজি অনেক ভালো লেগেছে, আয়নাবাজিও আমি হলে দেখেছিলাম। এবং আপনি যেভাবে যে কি বলে ব্রড স্টেটমেন্ট দিয়ে দিলেন রবি ভাই যে গত 20 বছরে কোনো ভালো সিনেমা হয় নাই, এটা আপনার কি মনে হয় যে ডিরেক্টর সাহেব এখন আলোচনায় আসবেন? আপনি যদি জিনাকে আলোচনায় আনতে চাইলেন। আমি ওটা হ্যাঁ এটা একটা ব্রড স্টেটমেন্ট ছিল, বাট অবশ্যই আয়নাবাজি নিয়ে আমি সেই সময় লিখেছিলাম। আয়নাবাজি দারুণ গল্প, দারুণ নির্মাণ, কিন্তু দারুণ গল্প, দারুণ নির্মাণ, কিন্তু কোথাও একটা বোধহয় এটার মধ্যে ঝামেলা ছিল যে আমরা মাস পিপলের ক্ষেত্রে আয়নাবাজি কতটুকু জনপ্রিয় হয়েছে। আমি সেদিন দীপজলের একটা সাক্ষাৎকার দেখলাম, দীপজল তো আয়নাবাজি নাম নিয়েই বলবেন যে ওটা কোনো জনপ্রিয় মুভি ছিল না। যাই হোক, এটা নিয়ে তবে হ্যাঁ আমি একটা বিষয় আলোচনা করতে চাই। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, মানে আমার মনে হয় আলোচনাটা খুব প্রাসঙ্গিক, মুরব্বীদের সামনে সিগারেট খাওয়াটা কি অশ্লীলতা কিনা, এইটা নিয়ে আমি বলতে চাই। হ্যাঁ এটা ডিবেট করা হচ্ছে যে আপনার কাছে এখন মনে হচ্ছে আমাদের যে মধ্যবিত্ত মানসিকতা, সেখানে মনে হয় যে কিছু কিছু কাজ বাবা মার সামনে না করাই ভালো, যেমন সিগারেট আমি খাচ্ছি আড়ালে গিয়ে খাওয়া, কিন্তু এই মধ্যবিত্ত মানসিকতা কিন্তু খুব নতুন উৎপত্তি। আমি আমার শৈশবে আমি গ্রামে দেখেছি যে আমাদের গ্রামের বাড়িতে কেউ কাজ করছে, শ্রমিক বা মজুর, বাবা এবং ছেলে পাশাপাশি বিড়ি খাচ্ছে, বাবা বিড়ি টেনে ছেলেকে দিচ্ছে, ছেলে বিড়ি টেনে বাবাকে দিচ্ছে। এবং আমরা এই যে যেন ভুলে না যে আমাদের গ্রামের দিকে এখন অনেক বয়স্ক নারী আছেন যারা সিগারেট কিংবা বিড়ি খান। সেই জায়গায় সেটা অশ্লীলতা বা সেটা ওই যে কি বলবো সোশ্যাল নর্মের বিরোধী ছিল না। এটা আমরা আস্তে আস্তে যে বললাম না যে আমাদের মন মানসিকতা দিনকে দিন বদলায়, আমাদের রুচি বদলায়। যেমন একটা সময় গ্রামে বা শহরে আমরা চা খেতাম শব্দ করে, শব্দ করে চা খাওয়া যাবে না, এটা অশ্লীলতা। তারপর আমরা ভাত খেতাম কিভাবে, ভাত খাওয়ার সময় মুখের চাবাচ্ছিটা দেখা যাচ্ছে, একসময় ধরলে না আমরা এভাবে চাবাতে হবে। কাজেই ওই যে বললাম না সোশ্যাল নর্ম, এটা স্থির কোনো বিষয় না, এটা হিমালয় পর্বত না যে এক জায়গায় আছে কিয়ামত পর্যন্ত এক জায়গায় থাকবে। মানুষের চিন্তা ভাবনা বদলায়, মানুষের অনেক কিছু বদলায়, আস্তে 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 বদলাতে থাকে, এবং একটা সময় গিয়ে কোথায় যাবে আমরা এখনো জানি না। যেমন ঢাকায় একটা খুব জনপ্রিয় কাজ হয়,
সেটা হচ্ছে যে যে কান পরিষ্কার করা, এটা একটা আলাদা কান পরিষ্কারের একজন মিস্ত্রি থাকে, উনি একটা ছোট ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান রাস্তায় কান পরিষ্কার করে, তখন মানুষজন লাইন দিয়ে বসে এবং তার কানের ভেতর ঢুকে সে ময়লা টয়লা বের করে, এবং খুব 15-20 জন মানুষ এটা ঘিরে আগ্রহ নিয়ে ব্যাপারটা দেখে একজনের কান পরিষ্কার করা হচ্ছে। এটা শুনতে আমাদের এখন কেমন গা রিরি করতেছে, বাট এটা এটা সত্যি ঘটনা, এখনো আছে গুলিস্তান সিনেমার বাড়িতে। আপনি এখানে রাস্তায় দাঁড়ায় কটন বাদ দিয়ে কান পরিষ্কার করেন, আমার ধারণা পুলিশ এসে ধরেও নিয়ে যেতে পারে, কোনো বলা। সো যে সোশ্যাল নর্ম গুলা ওইটা বদলায়। হ্যাঁ, আজকে ওই যে বললাম অধিকাংশ মানুষ কোনটাকে কি বলতেছে, এটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আপনি যদি সিঙ্গাপুরের রাস্তায় একটা মেয়েকে চুমু খান, এটাকে অশ্লীল ভাববে না। সিঙ্গাপুরের রাস্তায় একটা মেয়েকে আপনি চুমু খাচ্ছে, একটা ছেলে মেয়ে চুমু খাচ্ছে দুজনকে জড়ায় ধরে, এটাকে সিঙ্গাপুরে কেউ অশ্লীল ভাববে না। একই কাজ ঢাকায় ফার্ম গেটে করেন, লাখখানেক লোক জড়ো হয়ে যাবে, কেউ আপনাকে পিটাতেও পারে। আবার উল্টা দিকে আপনি ফার্ম গেট মোড়ে দাঁড়ায়া পান খায় আপ করে পিক ফেলবেন, কেউ এটাকে অশ্লীল ভাববে না। এই কাজটা সিঙ্গাপুরে করেন, পুলিশ আপনাকে এসে ধরে নিয়ে যাবে। অর্থাৎ শ্লীলতা এবং অশ্লীলতা বোধ, এইটা গোটা সমাজ, সমাজের নৈতিকতা এবং সমাজের সামষ্টিক রুচির উপর নির্ভর করে। আমরা চাইলেই সেই রুচি রাতারাতি বদলাতে পারবো না, আমরা চাইলেই সেই রুচি আইন করে নতুন রুচি তৈরি করতে পারবো না, সেই রুচিটা ধীরে 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 গড়ে ওঠে। কেন সিঙ্গাপুরে মনে করা হয় যে থুতু ফেলাটা, রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলা বা রাস্তায় থুতু ফেলা, পানের পিক ফেলা বেআইনি অশ্লীল কাজ? কারণ এটার সাথে তারা স্বাস্থ্য ইস্যুটাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইস্যুটাকে জড়ায় ফেলছে। তাদের কাছে এটা অনেক বড় অপরাধ যে আমার কারণে আমি পরিবেশ নোংরা করছি, সেই থুতুর থেকে জীবাণু আরেকজন দ্বারা আঘাত পেতে পারে বা শহরের সৌন্দর্য নষ্ট হতে পারে, এটা অনেক বড় অপরাধ। মানে তারা অপরাধটা বা ক্ষতিটা চিন্তা করতেছে হচ্ছে স্বাস্থ্যগত জায়গা থেকে, যেটা আবার স্বাস্থ্য খারাপ হবে, এটা আমার মানসিক স্বাস্থ্য খারাপ হবে। আর আমরা অপরাধ চিন্তা করতেছি আমাদের যৌন স্বাস্থ্য নিয়ে, যে না একটা ছেলে চুমো খাচ্ছে, এটা দেখলে আরো 2টা ছেলে মেয়ে বকে চলে যেতে পারে, বকে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। কাজে যে সমাজের চিন্তা ভাবনাটাই হচ্ছে অশ্লীলতার সংজ্ঞাটা নির্ধারণ করে। এই জন্য অশ্লীলতার সংজ্ঞা বলে কোনো কিছু নাই। সমাজ যেটা ঠিক করে, সমাজের অধিকাংশ মানুষ যেটা ঠিক করে সেটাই, সমাজের অধিকাংশ মানুষ যেটা ভুল মনে করে ওটাই অশ্লীল। এই কথা আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, তাতে কোনো কিছু নাই, কিন্তু যে সমাজে আপনি বাস করছেন সেই সমাজটাকে বিবেচনায় আনতেই হবে। এখন আপনি বলতে পারেন যে সমাজ তো অনেক সময় ভুল করে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ ভুল সিদ্ধান্ত দিকে যায়, তারা যদি কোনো ভুল সিদ্ধান্ত দেয় শ্লীলতা এবং অশ্লীলতার ব্যাপারে, সেটা কতখানি যুক্তিযুক্ত? ইয়েস। এবার আপনি আসল জায়গায় এসেছেন। এই প্রশ্নটা এবার নিজেকে করুন, কেন আপনি যে সমাজে বাস করেন সেই সমাজের অধিকাংশ মানুষ ভুল চিন্তা করছে? কেন তারা রাস্তায় প্রকাশ্যে চুমু খাওয়াটাকে অপরাধ ভাবছে, কিন্তু রাস্তায় ট্রাফিক পুলিশ যে ঘুষ খাচ্ছে প্রকাশ্যে, সেটাকে কেন অপরাধ ভাবছে না? এই প্রশ্ন আপনি নিজেকে করুন, এবং প্রশ্নটা করার পর নিজেকে সংশোধন করুন এবং আশেপাশে সংশোধন করার চেষ্টা করুন। মনে রাখবেন, তর্কে কোনোদিন সংশোধন হয় না, মানুষ কথাই বলে না, মানুষ বলে কাজে। একটা নজির আমরা দেখাতে পেরেছি যে দুর্নীতি করে বা যে চুরি করে সে সাফার করে, আমরা কি দেখাতে পেরেছি আজ অব্দি? আমরা দেখাতে পারিনি। কাজেই দুর্নীতি করা যে খারাপ, এই ধারণাই তো আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে। একটা সরকারি চাকরিওয়ালা ছেলে যখন বিয়ে হয়, শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করে ছেলের উপরি কেমন, বেতন কত, উপরি কত, দুইটা আলাদা আলাদা ভাবে বলতে হয়। এই সমাজটাকে তো আমরাই ঠেলে ঠেলে এই জায়গায় নিয়ে আসছি। এখন সমাজকে গালি দেন কেন? এখন কেন আপনার মনে হয় যে আপনি নিরাপদ না, আপনার সবকিছু নিয়ে মানুষজন হইচই করছে? এইটা তো আমরা তৈরি করছি। কাজে আরেকটা, হ্যাঁ, ইয়ে ফারহান বোধহয় কিছু বলতে যাচ্ছিল। হ্যাঁ, না, আমি বলতে যাচ্ছিলাম যে একজন লেখক হিসেবে আপনার কি মনে হয় যে সমাজ যদি ঠিকভাবে চিন্তা না করে, সমাজের যদি ভুল থাকে, আপনার মতো করে যদি সমাজ চিন্তা না করে, তাহলে এই দোষ আপনারও? হ্যাঁ, আমি মনে করি যে এই দোষ আমার। আমি লেখক হিসেবে তো, আমি সবসময় বলি লেখক হিসেবে আমি চরমভাবে ব্যর্থ, সাংবাদিক হিসেবে আমি চরমভাবে ব্যর্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি চরমভাবে ব্যর্থ। কেন ব্যর্থ? কারণ
আমি সমাজের চিন্তা ভাবনার সাথে যেমন খাপ খাওয়াতে পারিনি, সমাজকেও যে আমার চিন্তা ভাবনার সাথে খাপ খাওয়াবো সেটি আমি করাতে পারিনি। কেন? তো ধরো আমি আমি একটা কথা বলি যে আমার বাবা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। পানি উন্নয়ন বোর্ড যে যারা চাকরি করতেন তারা খুব কোটিপতি হন, সঙ্গত কারণে তারা কোটিপতি হন। আমার বাবা সারা জীবন অর্থ কষ্ট করেছেন, ঠিক আছে? তো আমি তো তার এই সংগ্রামী জীবনটা দেখেছি, কিন্তু সেই সংগ্রামী জীবন দেখে কি আমি কোনো লাভ করতে, মানে আমি কি কোনো কিছু করতে পেরেছি? আমি কি আমার আশেপাশের 5 জনকে বুঝাতে পেরেছি যে সৎ থাকাটা একটা বড় কাজ, চুরি না করাটা একটা বড় কাজ? একটা এবং নৈতিক, এবং আমি বলি এটা নিয়ে একদিন আলোচনা করা যাবে, সেটি হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনাটা এমন একটা জায়গায় চলে গেছে, অনেকে হালাল হারাম নিয়ে মাথা কামান, ঠিক আছে? মুরগিটা জবাই করার সময় প্রপারলি বিসমিল্লাহ বলা হয়েছে কিনা এটা নিয়ে মাথা কামান, গরুটা হালাল কিনা মাথা। আমি এটাকে খুব সঠিক কাজ মনে করি, অবশ্যই সেই সুযোগটা আছে। কিন্তু যিনি হালাল হারাম নিয়ে মাথা কামাচ্ছেন, তিনি যে রোজগারটা করতেছেন সেটা কি হালাল? এটা নিয়ে যদি আমরা প্রশ্ন করি, আর প্রশ্নটা ওই জায়গা থেকে আসা উচিত, যদি আমরা হালাল হালাল মানবই, পুরোটা মানা উচিত। কিন্তু রবি ভাই আপনার কি মনে হয় এটা কেন করে না? ধরেন একজন যে এই যে আমরা জানি যে এই যখন আমরা এই ভিডিওটা রেকর্ড করছি 10 মিনিট স্কুলের সাথে একটা স্ক্যান্ডাল হচ্ছে যে তাদের বিরুদ্ধে অনেক ধরনের অ্যালিগেশন আসছে যে তারা এলজিবিটিকিউ প্রমোট করেছে বা সমকামিতা, এর হাবিজাবি অনেক অ্যালিগেশন আসছে তাদের কাছে, এবং এর বিপরীতে তারাও তাদের অবস্থান রিলেটেড কথাবার্তা বলেছে। আপনার কি মনে হয় যখন কেউ এই ধরনের কাজকর্ম করে, এই এলজিবিটিকিউ প্রমোট করছে, কথার কথা যেটা 10 মিনিট স্কুলে, তখন যারা অনেক রাগ হচ্ছে, রাইটলি রাগ হচ্ছে, তারা যে কারণে রাগ হচ্ছে ওটা দোষের কিছু না, তারা রাগ হয়, এই একই মানুষগুলা আপনি যদি শুকরের মাংস খাওয়া শুরু করেন তাহলে রাগ হবে, রাগ হওয়াটা দোষের কিছু না এই ক্ষেত্রেও। কিন্তু এই একই মানুষরা কেন দুর্নীতির ক্ষেত্রে রাগ হচ্ছে না, যদিও যেহেতু ওইটাও অন্যায়, ওটাও ধর্মের দৃষ্টিতে খারাপ, তাই না? তারপরেও কেন ওই একই মানুষগুলো ওইটাই রাগ হচ্ছে না? মনে হয় একটা ব্যাপার আছে যে যেটা কিছু ব্যাপার আছে যেগুলো রাগ হওয়া অনেক সহজ, কিছু ব্যাপার আছে যেগুলো রাগ হওয়া তো সহজ না। কোনো ব্যাপারে আপনি দেখবেন খুব সহজে, যেখানে স্পেশালি যেখানে একটু টার্গেট দুর্বল, ওইখানে রাগ হওয়াটা অনেক সহজ, ওখানে রাগ হয়ে অনেক কিছু করে ফেলা যায়। কিন্তু যেখানে টার্গেট একটু শক্তিশালী, অপরপক্ষ একটু শক্তিশালী, ওইখানে রাগ হওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। এই কারণে দেখবেন সব অন্যায়ের বিরুদ্ধে বা সব অনইসলামিক কাজের বিরুদ্ধে কিন্তু একই মানুষ রাগ হয় না, কিছু কিছু ব্যাপারে রাগ হয়, কিছু কিছু ব্যাপারে তার কিছু যায় আসে না। হ্যাঁ, আমি বলি সেটা হচ্ছে, ধরো আমি 10 মিনিট স্কুলের উদাহরণ টানবো না, এবং তাদের নামও নেবো না কারণ তারা আমার বন্ধু মানুষ। আমি 9 মিনিট স্কুল নামে একটা কাল্পনিক স্কুলের কথা বলবো। 9 মিনিট স্কুল, তাদের কাজ কি? তারা হচ্ছে যে একটা 9 মিনিটের একটি স্কুল খুলেছে যেখান দিয়ে তারা শিক্ষা প্রচার করবে, ইংরেজি শিক্ষা, প্রবাদ বাক্য শিক্ষা, বাংলা শিক্ষা, হ্যান্ড শিক্ষা, ত্যান শিক্ষা, কিভাবে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যায়, কিভাবে ব্যক্তিত্বর স্কোর 2 বাড়ানো যায়, কিভাবে আধুনিক হওয়া যায়, এরকম শিক্ষা তারা তারা শিক্ষা প্রচার করে। এখন মুশকিলটা হয় কি জানো, যিনি শিক্ষক তার কিন্তু একটা নিজস্ব নৈতিকতা থাকা দরকার বলে আমি মনে করি। প্রথম কথা হচ্ছে যে আপনি শিক্ষাটা কি দিতে আসছেন না শিক্ষা বিক্রি করতে আসছেন? যদি শিক্ষা দিতে আসেন, মানে শিক্ষা যদি প্রচার করতে আসেন, তাহলে আপনাকে নির্মমভাবে শিক্ষা প্রচার করতে হবে। সেটা মাথায় রাখতে হবে যে কোন শিক্ষাটা আমি প্রচার করব এবং এটা সমাজ এটা গুরুত্ব কতখানি। কিন্তু আপনি যদি শিক্ষা বিক্রি করতে আসেন তাহলে আপনি কি করবেন? আপনার শিক্ষাটাকে আপনি জনপ্রিয় করার চেষ্টা করবেন। যেমন 16 দিনে ইংরেজি শিখুন, যেদিন 10টি বাক্যে সহজ ইংরেজি। কাজেই আপনি যখন শিক্ষা বিক্রি করছেন তখন আপনি আর শিক্ষক না, বা ওইটা স্কুলও না, ওইটা একটা কমার্শিয়াল অর্গানাইজেশন। কোন কমার্শিয়াল অর্গানাইজেশন মদ বিক্রি করে, কোন কমার্শিয়াল অর্গানাইজেশন মশার কয়েল বিক্রি করে, কোন কমার্শিয়াল অর্গানাইজেশন শিক্ষা বিক্রি করে, হতেই পারে, আমি অনলাইন দেখি না। আপনি যখন কমার্শিয়াল অর্গানাইজেশন হিসেবে একটা প্রোডাক্ট যেটা নাম হচ্ছে শিক্ষা, ওটা বিক্রি করছেন, তখন আপনাকে অবশ্যই, যেহেতু আপনি কমার্শিয়াল অর্গানাইজেশন, আপনার কাজ হচ্ছে বেচা কেনা করা, ঠিক আছে, আপনাকে অবশ্যই মার্কেটের দিকে, মার্কেটের মেন্টালিটির দিকে, মার্কেটের সেন্টিমেন্টের দিকে খেয়াল রাখতে হবে, পরিষ্কার কথা। আর আপনি যদি মনে করেন শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, আপনি শিক্ষার আলো জ্বালাবেন, তাহলে কিন্তু আপনার জনপ্রিয়তা ধারার কোনো দরকার নেই। তখন আপনি চলে যাবেন গ্রামে, তখন আপনি চলে যাবেন দেশের সবচেয়ে অন্ধকার অঞ্চলে, যেখানে আপনি একটা কুড়ে ঘরের মধ্যে শিক্ষা চালানো শুরু করবেন। কাজেই
যাহা ঘটিতেছে তাহাকে আমি দুঃখজনক বলিব না, বরঞ্চ ইহাই ঘটার কথা ছিল। কারণ আপনার কাজ হচ্ছে জনপ্রিয়তা, জনপ্রিয়তা আপনার পুঁজি, জনপ্রিয়তা আপনার সবচেয়ে বড় হাতিয়ার। কাজে আপনি যদি জনপ্রিয় থাকতে চান তাহলে আপনার বিশ্বাস এখানে খুব গুরুত্বপূর্ণ না, বরং অধিকাংশ মানুষের বিশ্বাস হচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ। শিক্ষার দুইটা ধারা, শিক্ষার কি যে কোনো লেনদেনের দুইটা ধারা আছে। একটা হচ্ছে আমি আমার মতবাদ প্রচার করছি, আমি যদি মনে করি যে আমার মতবাদ সঠিক, আমি যদি মনে করি যে আমার মতবাদ অভ্রান্ত এবং আমার মতবাদ সত্যি মতবাদ, এটা আমি প্রচার করবো। তাতে আমাকে কে গালি দিল আর কে গালি দিল না এটা আমার ব্যাপার। আর আমি যদি চাই যে আমি আপনার কাছে এই জিনিস বিক্রি করবো যেটা জনপ্রিয় হবে, কারিকুলাম আমি রেডি করবো না, কারিকুলাম আপনি রেডি করে দেন, কাস্টমারই কারিকুলাম রেডি করে দেবে। এবং তাই কিন্তু হচ্ছে, কাস্টমার কারিকুলাম রেডি করে দিচ্ছে, বলে দিচ্ছে যে না এইটা কথা হয়েছে, ওই টিচারকে বের করে দেন, ওই কন্টেন্ট বাতিল করে দেন। কাজেই আপনি শিক্ষকও হবেন, জনপ্রিয়ও হবেন, এইটা একসাথে হওয়াটা একটু মুশকিল। ব্যবসার ক্ষেত্রে কোকাকোলা যদি দেখে যে তার নাম কোকাকোলা না হয়ে গোকাকোলা হলে কোকাকোলা বেশি বিক্রি হবে, ওরা কোকাকোলা করবে, তাতে তো কোনো সমস্যা নেই। একটা সময় ছিল যে টিভি, পেট পটা টিভি স্ক্রিন ছিল, এখন না ফ্ল্যাট টিভি স্ক্রিন চলতেছে, কারণ ফ্ল্যাট টিভি স্ক্রিন আসতেছে। এখন হচ্ছে ফ্ল্যাট টিভি স্ক্রিন না, যে উল্টা কার টিভি স্ক্রিন চলতেছে। বাজার, আপনি যদি বাজারে পশা নিয়ে বসেন, বাজারে যদি দোকান খুলে বসেন, তাহলে কাস্টমার যা চাবে, যেভাবে চাবে, যে ফরম্যাটে চাবে এবং যতটুকু চাবে ততটুকু দিতে হবে। ওইটার মধ্যে ভালো খারাপ, ভালো মন্দ ওই হিসাব করে কোনো লাভ নেই, কারণ ওটা জাস্ট বেচা কেনার। যিনি কিনছেন তিনিও বুঝে শুনে কিনছেন, আপনিও তাকে বুঝে শুনে বেচছেন। আর আপনি ভাবলেন যে ঠিক আছে ইয়ের মতো, যে আমি তো সবসময় চানাচুর বেচি, ঠিক আছে, কিন্তু দুধটা তো খাওয়া দরকার, ঠিক আছে, ওটা দুধ দিয়ে দিলেন, মানুষ দেয় না, যে আমি চানাচুর খাই, আমি তো দুধ খাইতে আসছি এখানে। দুধ তুলে নেবেন, পরিষ্কার কথা। এরকম ব্যবসায়ীদের ক্ষেত্রে এরকম অনেক ঘটনাই ঘটছে। এই অ্যাপল স্টিভ জবস, তিনি নেক্সট জেন নামে সফটওয়্যার লঞ্চ করছিলেন, ওইটা ফেল করছে। তার আগে আরেকটা নেক্সট নামে একটা দামি কম্পিউটার লঞ্চ করে ফেল করছে। ব্যবসা করতে নামছেন, এর মধ্যে নীতি নৈতিকতা, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ভয় পাইলো না ভয় পাইলো না, আমার কাছে ওটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। জনপ্রিয়তা অর্জন করতে যাচ্ছেন, জনপ্রিয়তা অর্জন করতে হইলে অবশ্যই আপনাকে জনপ্রিয় থাকতে হবে। তবে একটা কথা ফারহান মাথায় রাখতে হবে, জনপ্রিয়তা অর্জন করার এটাই কিন্তু একমাত্র কৌশল না। এই জিনিসটা আমরা ভুল করি, সেটা হচ্ছে এটা স্বল্প সময়ের জনপ্রিয় হওয়ার কৌশল। জনপ্রিয় তারাই হন, তাদের জনপ্রিয়তা সাস্টেনেবল হয় যারা নিজের মতে, নিজের বিশ্বাসটাকে প্রচার করেন, ওই জনগণের রুচির সাথে নিজেকে বারবার বদলান না, তারাই কিন্তু শেষমেশ জনপ্রিয় থাকেন। আমি কোনো লেখকের নাম না দিয়ে বলতে চাই যে আমাদের এই দেশে একজন লেখক ছিলেন, তিনি জনপ্রিয়, হুমায়ুন আহমেদের চাইতে বেশি জনপ্রিয় ছিলেন, কিন্তু পাঠকের রুচির সাথে খাপ খাওয়াতে গিয়ে প্রেমের গল্প লিখতে 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 এখন নিজে হারাই গেছেন। কিন্তু হুমায়ুন আহমেদ তিনি যখন যা ভাবছেন, আমি গোয়েন্দা গল্প লিখছেন, আমি হিমু লিখবো লিখছেন, আমি যখন গিয়েছিল দিবে পঞ্চমীর চাঁদ উনি লিখছেন, ওনার শেষে মনে হয়েছে ঘেটুপুত্র কমলার উপর সিনেমা বানানো দরকার, উনি এটা বানাইছেন। উনারটাই কিন্তু সাস্টেনেবল হয়েছে, উনি কিন্তু এটা ভাবেন নাই যে এটা বানালে মানুষ কি ভাববেন না ভাববেন। কাজে আপনি যদি দোকান খুলে বসেন জনপ্রিয়তা, তাহলে সেটা একটা আলাদা মূল্য আপনাকে দিতে হবে। যদি যারা শুনছে তারা এই কথাটা জিজ্ঞেস করবে বা জিজ্ঞেস না করলেও তাদের মনে আছে, এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করি, প্রশ্নটা আমি আপনাকে করছি, বাট প্রশ্ন আপনার আমার দুজনের জন্যই। যদি কেউ এমন জিজ্ঞেস করে যে আপনি তো 10 মিনিট 9 মিনিট স্কুল চালান না, আপনি তো সিনেমা বানান না, আপনি তো ওয়েব শো বানান না, যারা বানায় তাদের নিয়ে আপনারা তো সমস্যা কি? আপনি এবং ফারহান এবং রবি, আপনারা এমন কি জ্ঞান আপনাদের যে আপনারা প্রত্যেক রবিবার 10:30টার সময় আসেন এবং তারপরে দুনিয়ার সবার নামে আজে বাজে কথা বলেন, কি করা উচিত পৃথিবীর, কি করা উচিত না, এই বিষয়ে জ্ঞান দেন। সেক্ষেত্রে আপনার এই বিষয়ে রিপ্লাই কি? না, আমার রিপ্লাই হচ্ছে আমি কোনো অবস্থাতেই জ্ঞান দিচ্ছি না, এবং আমি কিন্তু বারবার বলতেছি যে
মানে এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন এবং যারা জীবিত আছেন, এমনকি যারা কোমাতে আছেন, তাদের মধ্যে সবচেয়ে কম জ্ঞানী মানুষ হচ্ছে আমি এটা সবসময় বিশ্বাস করি। এই বিশ্বাসের একটা সুবিধা কি, আমি যখন নিজেকে কম জ্ঞানী এবং মূর্খ ভাবি, তখন আমার শেখার চান্স থাকে, এবং আমি এবং শেখার সুযোগ থাকে, মনটাও পরিষ্কার থাকে যে আমি শিখতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সংকটটা আমি তৈরি করিনি, সংকটটা তৈরি হচ্ছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন ওই যে শীতকালে তো শীতকালের ওয়াচ করতে হবে, আমি আর তুমি তো প্রতি রবিবার রাত 10:30 আলোচনায় আসি, এসে যদি আমরা এমন একটা সাবজেক্টে কথা বললাম যেটা নিয়ে এই মুহূর্তে ফেসবুক গরম না, সেটা নিয়ে কথা বলে তো লাভ নাই। আমরা ফেসবুক এই মুহূর্তে যেটা গরম সেটা নিয়ে আমরা কথা বলছি, ফেসবুক এই মুহূর্তে অশ্লীলতা এই প্রসঙ্গে গরম, আমরা ওইটা নিয়ে কথা বলছি, পরিষ্কার কথা। কাউকে আমি অ্যাডভোকেসি করছি না, আমি পরিচালককে বলছি না আপনার এটা করা উচিত, কিংবা যারা প্রতিবাদ করছেন তাদেরকে বলতেছিলেন যে আপনার মন আরেকটু ব্রড করুন, ব্রড করে আপনারা এগুলি অ্যাকসেপ্ট করতে শিখুন, এগুলি বলছি না। আমি যেটা বলছি যে যেটা ঘটছে আমার মনে হয় এই কারণে ঘটছে, আর যেটা ঘটছে না সেটা মনে হয় এই কারণে ঘটছে না। সেটা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আমি রবি ভাই অনেক হাম্বল মানুষ, আমি তো মনে করি আমি অনেক জ্ঞানী মানুষ, আমার মনে হয় আমি অনেক কিছু জানি। এখন একটু কম জ্ঞানী মনে হচ্ছে, এখন আমার একটু কনফিডেন্স কম, কারণ আমার চুল নাই, বাট চুল যত আসবে তত তার সাথে আমার জ্ঞান আরো বেশি আসবে। আমি তোমাকে মানে অশ্লীলতার একটা দুর্দান্ত উদাহরণ আমি তোমাকে দিতে পারি। সেটা হইতেছে এইটা খুব সম্ভবত আমি সালটার কথা ভুলে গেলাম, তখন আর কি বিএনপি সংসদে যেত, এবং বিএনপি আওয়ামী ক্ষমতায়, বিএনপি তোমার নিয়ে আর কি দাবি দাবা করতেছে সংসদে। তখন বিএনপির এক মহিলা সাংসদ, তার নাম রেহানা, তিনি সংসদে দাঁড়ায় বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো চুদুর বুদুর চলতো না, চলবে না। এবং এরপর হচ্ছে এই শব্দটাকে এক্সপান্স করার দাবি জানাইছে, কারণ চুদুর বুদুর শব্দটা অশ্লীল গালি স্ল্যাং শব্দ, এবং এটা খুবই হইচই হয়েছে। হইচই হওয়ার কারণ হচ্ছে তখন দেশ পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, শব্দ আসতেছে, আনন্দবাজার পত্রিকা, তারা এইটা নিয়ে একটা সম্পাদকীয় লিখছে, সাংঘাতিক। পত্রিকার মূল সম্পাদকীয় ছিল এটা, চুদুর বুদুর কি অশ্লীল শব্দ, দারুণ একটা সাবজেক্ট ছিল চুদুর বুদুর অশ্লীলতা। সেটা হচ্ছে কলকাতার আনন্দবাজার, তারা তো সবচেয়ে বড় পত্রিকা গোষ্ঠী, তারা বিচার করে দেখছে যে চুদুর বুদুর আসলে অশ্লীল শব্দ না, এটা ডিকশনারিতে আছে এই শব্দ। এইটার মানে হচ্ছে বাড়াবাড়ি করা, চুদুর বুদুর করা হচ্ছে বাড়াবাড়ি করা বা গড়িমসি করা। এবং এই অভিধান যিনি প্রণেতা, তার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার এই অভিধানে এটা আছে যে চুদুর বুদুর শব্দটি হচ্ছে, এর অর্থ হচ্ছে গড়িমসি করা বা বাড়াবাড়ি করা। এরপর তার আরো কয়েকজন ভাষাবিদ, যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি গবেষক, এদেরকে জিজ্ঞাসা করছে চুদুর বুদুর শব্দের অর্থ কি। তখন তার আরো মজার অর্থ জানাইছে যে চুদুর বুদুর শব্দ তিনটা অর্থ আছে, একটা হচ্ছে বাড়াবাড়ি করা, দ্বিতীয় অর্থ হচ্ছে গড়িমসি করা, তৃতীয় হচ্ছে চুদুর বুদুর নামে গ্রামে একটা খেলা প্রচলিত আছে গ্রাম অঞ্চলে, এটার নাম হচ্ছে চুদুর বুদুর খেলা। কাজে চুদুর বুদুরটা অশ্লীল হয় কিভাবে? এটা কোনোভাবে অশ্লীল শব্দ না, অশোভন শব্দ না, বরং এটা বাংলা শব্দ, এবং এই শব্দের একটা অর্থ আছে, খুব শক্তিশালী একটা অর্থ আছে। তখন আনন্দবাজার পত্রিকা, মানে যেটাকে আমরা দেশ পত্রিকা বলে, তারা লিখেছিল যে চুদুর বুদুর শব্দটি নিষিদ্ধ করা যাবে না, একটি অশ্লীল শব্দ না। এবং তারা কিন্তু এটা হেডিংও দিয়েছিল চুদুর বুদুর এই সম্পাদকীয়। কাজে এই গল্পটা আমি কেন বললাম, এই গল্পটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের একটা নাটক আছে, ওই নাটকে বোধহয় জাহিদ হাসান অভিনয় করে, তার একবার সাইকোলজিক্যাল সমস্যা হয়, তখন তাকে সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, সাইকিয়াট্রিস্ট তাকে দেখাচ্ছে দুইটা বৃত্ত, বলছে কি, দুই বৃত্তের দিকে তাকায় বলে হিজিবিজি, তারপর তাকে 4টা বৃত্তর ছবি, এটা কি, হিজিবিজি, তারপর একটা চতুষ্কোণ 2টা ছবি দেখালো, এটা কি, হিজিবিজি, তারপর হিজিবিজির সাথে একে দেখানো লেখি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি। মানে তুমি যদি এক পর্যায়ে সবকিছুকে অশ্লীল ভাবা শুরু করো, ঠিক আছে, যেহেতু ভাবতেছে যে একজন এখানে এই স্ক্রিনে দেখা যাচ্ছে একজনের গালে দাঁড়িয়ে আছে, আরেকজন গাল চকচকে, একটা অশ্লীল ব্যাপার। তার মানে হচ্ছে তোমার এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে, তুমি সব জায়গায় হিজিবিজি দেখছো, তুমি সবকিছুর মধ্যে অশ্লীলতা খুঁজে পাচ্ছ। কোন একটা মেয়ে হয়তো ফেসবুকে লিখলো
যে আমার নিজের মতো করে একটা দিন কাটাতে ইচ্ছে করে, সাথে সাথে দেখবা তুমি শয়ে কমেন্ট আসা শুরু করলো। এইসব কথার মানে কি? দেশটা উচ্ছন্নে চলে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, তমুক হয়ে যাচ্ছে। আরে স্বাধীনভাবে বলতে কি সে শুধু এটাই বুঝেছে যে স্বাধীনভাবে তার জন্য কাজ করার ইচ্ছে করছে? সে হয়তো স্বাধীনভাবে একবেলা ঘুমাতে চাইছে, হয়তো সে স্বাধীনভাবে একবেলা বা সারাদিন নামাজ পড়তে চাইছে, হয়তো সে স্বাধীনভাবে রান্না করতে চাইছে, কিন্তু আমরা তাকে কেন অশ্লীল ভেবে নিচ্ছি? অর্থাৎ সবকিছুর মধ্যে অশ্লীলতা খোঁজা, খুঁজে পাওয়া এবং খোঁজার চেষ্টা করা, এটা কিন্তু আরেকটা ডোমেইনের অসুখ। এইটা সিরিয়াস রকমের অসুখ। আমাদের অনেকেই যখন অশ্লীলতা বা এইসব বিষয় নিয়ে কথা বলি, আমরা অনেকেই এই অসুখকে আক্রান্ত, অনেকেই অসুখ আক্রান্ত। যে কোনো কিছুর মধ্যে ধর্ম টেনে নিয়ে আসা, সবকিছুর মধ্যে। মানে আমি হয়তো খুব সহজ ভাষায় বললাম যে আগামী রবিবার ফারান তোমার সাথে আমি এই সাবজেক্ট নিয়ে কথা বলবো, আমি এরকম কমেন্ট পাই যে আপনি ইনশাল্লাহ কেন বলেন, ধর্ম অবলম্বন করতে পারে। তো সবকিছুর মধ্যে যখন এরকম কিছু মানুষ খুঁজে পাওয়া শুরু করে কেউ কেউ, এটা কিন্তু আরেক ধরনের, মাথায় রাখতে হবে, এটা কিন্তু আরেক ধরনের অসুস্থতা। কথা পুরোপুরি সত্য। এমন অনেক ভালো ব্যাপার আছে যেটা আমরা এত ওভার প্রমোট করি যে ওই ভালো ব্যাপারের ভালোত্বটা আর থাকে না। ধরেন রবি ভাইয়ের, আমার মনে হয় যে রবি ভাইয়ের যদি উনি প্রতিদিন এক গ্লাস দুধ খায় তাহলে খুব ভালো হয়। এখন আমি যদি উনাকে 5 মিনিট পর পর বলি যে রবি ভাই দুধটা খান, প্রথম 2-3 বার ভাল লাগে, তারপরে জিনিসটা যে ওই দুধের ভালো লাগার গুরুত্বটা থাকে না। ওই ব্যাপারটা অনেক সময় হয়, ধরেন একটা পোস্ট একজনের, এক নায়িকার আম খাওয়া বিষয়ে একটা পোস্ট, একটা পেপারে কোনো একটা নিউজ আসছে, ওখানে যখন আপনি যে কমেন্টে বলবেন যে আপনি একটা ইসলামিক কোট কমেন্ট করে আসলেন কথার কথা, যেটা ওটার সাথে রেলেভেন্ট না পুরো ব্যাপারটা, তখন ওটা অনেক সময় ওভার প্রমোশনের দিকে চলে যায়, এবং ওভার প্রমোশনের দিকে চলে গেলে তখন মানুষ ওই কোটটাকে ওই সেম ভ্যালু আর দেয় না যেটা শুরুতে আপনাকে দিচ্ছিল। যে কোনো কিছু একটু বুঝে শুনে করা উচিত। যদি আপনি অনেক বেশি করে ফেলেন বা যেখানে প্রয়োজন না সেখানে জোর করে ফেলেন, সেক্ষেত্রে ওই ব্যাপারটার ভ্যালু আর সেরকম থাকে না। আর ব্যাপারটা আসলে খুব শ্লীল এবং অশ্লীল এই ব্যাপারটাই যে আপেক্ষিক তা না, বেশিরভাগ ব্যাপারই আপেক্ষিক। অনেক সময় এমনও হয় যে যে ব্যাপারগুলোকে আমরা আপেক্ষিক ভাবি না, যেমন ধরেন যখন প্রথম, আমি আজকে একজনের স্ট্যাটাস পড়ছিলাম যে যখন প্রথম কম্পিউটার আসা শুরু হয় বাংলাদেশে, তখন বাচ্চা কাচ্চারা যখন বলে যে আমি কম্পিউটার কিনবো নাকি কিনবো না, তখন খুব জনপ্রিয় এক তথ্য প্রযুক্তিবিদ প্রথম আলোতে নাকি লেখা লিখেছিল যে কম্পিউটার কেনা উচিত হবে না, কম্পিউটার কিনলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাবে। এবং ওই লেখা পড়ার কারণে অনেকেই কম্পিউটার কিনে দেন। এবং আমরা যখন ছোট ছিলাম তখন এই ব্যাপারটা খুব একটা প্রতিষ্ঠিত ধারণা ছিল। যারা এই কমেন্ট, যারা ভিডিও দেখছেন তাদের মনে থাকবে, যারা একটু বয়স্ক আমার মতো, যে কম্পিউটার ভালো জিনিস ছিল না ছোটবেলায়। কম্পিউটার কিনলে মানুষ নষ্ট হয়ে যাবে, কম্পিউটার যদি বাচ্চাকে কিনে দেওয়া হয় তাহলে সে গেম টেম খেলবে, বেসিক্যালি সে নষ্ট হয়ে যাচ্ছে, এটাই ধরা হইতো ছোটবেলা পর্যন্ত। এবং তারপরে অনেক পরে যে এখন আমরা দেখি যে প্রত্যেক 8টা কম্পিউটারের জন্য একটা জব ক্রিয়েশন হয় পুরো পৃথিবীতে, প্রত্যেক 8টা ইন্টারনেট কানেকশনের জন্য একটা জব ক্রিয়েশন হয়। সেম ব্যাপার এখন মোবাইল নিয়ে হয়। আপনি দেখবেন যে আমাদের সবার প্রিয় জাফর ইকবাল, উনি বাসায় টিভি রাখেন না, উনি মোবাইল পছন্দ করেন না, উনি অনেক পুরানো আমলের একটা মোবাইল ইউজ করেন। কিন্তু আস্তে আস্তে কম্পিউটার মোবাইলে চলে আসছে। এখন সেই 20 বছর আগে যখন এক তথ্য প্রযুক্তিবিদ বলেছিল যে আমার বাসায় কম্পিউটার দেওয়া উচিত হবে না, কম্পিউটার দিলে মানুষ খারাপ হয়ে যাবে, সেম কাজটা এখন আরেকজন তথ্য প্রযুক্তিবিদ করছে মোবাইল নিয়ে। এবং তিনি এখন বলছে যে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া উচিত না, বাচ্চাদের হাতে স্মার্টফোন দিলে খারাপ হয়ে যাবে। এবং এই কারণে তিনি কোনো স্মার্টফোন ইউজ করেন না নিজে, তিনি যা ইচ্ছা তার ইউজ করতেই পারেন, এটা কোনো বিষয় না। বাট এই আমি যে জন্য এটা বললাম সেটা হলো পুরো এই যে কোন বিষয় ঠিক কোন বিষয় ভুল এটা নিয়ে যে, বা কোন বিষয় শ্লীল কোনটা অশ্লীল এটা নিয়ে যে শুধু আমি আপনি বা সাধারণ মানুষ বিভ্রান্ত তা না, একদম যেগুলো ফ্যাক্ট, যেগুলো আমরা জানি হইলে আসলে ভালো হয়, ওগুলা নিয়ে তথ্য প্রযুক্তিবিদরাও বিভ্রান্ত। সো সবকিছুই আসলে মায়া। সবকিছুই মায়া। খুব ভালো কথা বলছো যে বন্ধে মায়া লাগাইছে প্রীতি, সবকিছু আসলে মায়া। এবং আমাদের মুশকিলটা হয় কি যে আমরা কোনটা মতামত, মানে অনেকগুলো তোমার কি হয় অ্যাপারেটাস আছে। একটা হচ্ছে মতামত তুমি দিচ্ছ, তুমি তোমার পছন্দের কথা বলছো, তুমি তোমার অপছন্দের কথা বলছো, আর তুমি চাপাই দেওয়ার চেষ্টা করতেছো। আমি আমার মতামত দিতেই পারি যে টেলিভিশন খারাপ, কিন্তু এটা যখন আমি চাপাই দেওয়ার চেষ্টা করি, বা জাতীয় দৈনিকে যখন লিখি যে যার বাসায় টেলিভিশন আছে এটা টেলিভিশন বারান্দা দিয়ে ফেলে দেওয়া উচিত, তখন এটা আমার ওই দায়িত্ব জায়গা থেকে আমাকে, মানে আমি মনে করি এটা খুব শোভন কোনো কাজ বা খুব
জ্ঞান গর্ভমূলক কাজ, আমি টিভি ফেলে দিতে বললাম। আমার একবার হয়েছিল যে বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, সবাই ভূমিকম্প নিয়ে খুবই আলোচনা শুরু হলো, ভূমিকম্প কি করা যায়। তখন দেখা গেল যে বাংলাদেশের অধিকাংশ ভবন ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা নাই বা ভূমিকম্প সহনশীল ভবন না। তখন তিনি জাফর ইকবাল স্যার একটা কলাম লিখলেন, ভূমিকম্প মানে ব্যাপারটা এরকম যে ভূমিকম্প কিছুই না, এটা কিছু হবে। আমার মনে আছে। তো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে যেটা হয় যে মতামত একটা জিনিস, আর তোমার মতামত যদি তুমি এমন একটা পর্যায়ে থাকো যে তোমার মতামত আরো 10 জনকে ভুল দিকে প্রভাবিত করতে পারে, তাহলে ওই মতামত আদৌ মতামত কিনা সেটা নিয়ে মাথা ঘামানো দরকার। খুব সহজ বাংলায় বলি, সেটি হচ্ছে সেই সময় যখন এই ভূমিকম্প ঘন ঘন হচ্ছে, তখন এক ধরনের হইচই শুরু হলো যে একটা বিল্ডিং কোড, নতুন একটা বিল্ডিং কোডে নতুন একটা ধারা বা আইন যুক্ত করতে হবে, যে কমপক্ষে 7 মাত্রা বা 6 মাত্রার ভূমিকম্প প্রবণ মানে ভূমিকম্প সহনশীল ভবন তৈরি করতে হবে, এটা আইন করতে হবে রাজুকে। সেই সময় যখন আর্কিটেক্টরা বা আইন প্রণেতারা এটা নিয়ে চাপের মধ্যে আছে, সেই সময় যদি পত্রিকা কলাম লিখে বলো যে আমি ক্যালটিকে ছিলাম, অমুক ছিলাম, তমুক ছিলাম, ভূমিকম্প কোনো ঘটনা না, তার মানে কি আপনি আপনার মতামত দিলেন ঠিকই, কিন্তু একই সাথে একটা বড় জনগোষ্ঠীকে ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। কারণ যারা আইন প্রণেতা তারা এক্সপার্ট তো বলছেন, এক্সপার্ট তো বলছেন এটা কোনো ঘটনা না, কাজে আমাদের আইন করার দরকার নেই। কাজেই যারা নিজেদেরকে এক্সপার্ট দাবি করেন এবং ওপিনিয়ন দেওয়ার সময় লিখেন কোট অ্যান্ড কোট এক্সপার্ট ওপিনিয়ন, আমি মনে করি অ্যাটলিস্ট সাধারণ মানুষের তুলনায় তাদের কথাবার্তায় অবশ্যই সতর্ক হওয়া দরকার। একজন ডাক্তার এসে, যেটা হয়েছে বাংলাদেশে, একজন ডাক্তার এসে বলছে শুরুতে করোনা কিছুই না, কিছু হয় না, 26 ডিগ্রি তারপর কথা। তার ফলে কি হয়েছে, আমি যখন আমার মাকে বলছি যে করোনা একটা ভয়াবহ রোগ, আমার বলছে তুই কি ডাক্তার, তুই ডাক্তার, যে ডাক্তার সে বলতেছে কিছু না। মানে আপনাকে মানতে হবে যে কোন কোন মানুষ আপনাকে এক্সপার্ট হিসেবে দেখে, সেই এক্সপার্ট হিসেবে যেহেতু তারা বিশ্বাস করে, আপনি এক্সপার্ট হন বা না হন, কাজে আপনার কথাবার্তায় এমন কিছু যেন প্রচার না পায় যে আপনার মতামতের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হল। এই ব্যাপারটা অশ্লীলতার ক্ষেত্রেও তাই। আমি অশ্লীলতার মধ্যেই থাকতে যাচ্ছি আজকে, যেহেতু কোনোভাবে মানে ওই যে বললাম না যে আমরা মতামত দিই, মতামত মানে একটা সভ্য সমাজের অংশ হচ্ছে নানান রকমের মত থাকবে, এবং সভ্যতা আগায় হচ্ছে তোমার সাথে যখন আমার মতের মিল হবে না। তুমি আমি যদি একমত হয়ে যাই, সভ্যতা আগাবে না, সভ্যতা এখানে থমকে যাবে। যত অমিল থাকবে তোমার আর আমার মতের মধ্যে, তত সভ্যতা আগাবে। কারণ আগাবে কিভাবে, আগানো না, আমি একটু ভুল বললাম, আমি কথাটা একটু কারেক্ট করে বলি। তোমার আর আমার মধ্যে যত মতের অমিল থাকবে, সেই মতের অমিলটা আমরা কিভাবে চর্চা করবো সেটার উপর সভ্যতা আগাবে, নয়তো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কিভাবে চর্চা করবো, তুমি বললা অশ্লীলতা বলে কিছু নাই, চলবে সবকিছু, আমি বললাম না এগুলি করা যাবে না। এটা তুমি আমি যদি এটা নিয়ে বাহাস করি, তর্ক করি, আলোচনায় বসি, তাহলে সভ্যতা আগাবে। আমি আমার পক্ষে যুক্তিগুলা দিলাম, তুমি তোমার পক্ষে যুক্তিগুলা দিলা, তাতে সভ্যতা আগাবে। অর্থাৎ তুমি আমি ঝগড়া করতেছি, এই ঝগড়ার মধ্যেও সভ্যতা আগানোর সুযোগ আছে। তুমি বললা যে না এই কারণে আমি নিষেধ করতেছি, আমি বলতে না এই কারণে এটা থাকা উচিত, তাহলে আমরা এইসব আলোচনা করতে করতে অনেক পয়েন্ট পেয়ে যাবো, যে পয়েন্টগুলো আমরা আগে জানতাম না, যে পয়েন্টগুলো দিয়ে আমরা সমাজকে আর আলোকিত করতে পারবো। এই একটা। আরেকটা কি বললা, এটা হবে না, আমি আপনাকে মেরে ফেলবো, কতল করবো, আমি তোমাকেও আমি কতল করবো, তুমি এক পর্যায়ে আমাকে কতল করে ফেললো, না তো আমি তোমাকে কতল করে ফেলবো। এইভাবে সমাজের একটা অংশ আরেকটা অংশকে কতল করে ফেললো। তারপর যে অংশ টিকে থাকতো তারা আবার দুই ভাগ হয়ে গেল, তারাও একজন আরেকজনকে কোপানো শুরু করলো। যারা টিকে থাকতো তারাও দুই ভাগ হয়ে করতে করতে এক পর্যায়ে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, এবং এর আগে অনেক সভ্যতা হবে ধ্বংস হয়েছে। কাজেই আমি মনে করি সমাজে ঝগড়া থাকাটা খুবই দরকার, মতের অমিল থাকাটা খুবই দরকার। কেননা মতের অমিল আছে, তার মানে আমাদের একটা গন্তব্য আছে, সেই গন্তব্য কি ভালোর দিকে না খারাপের দিকে, এইটা নির্ভর করে আমরা কিভাবে আমাদের মুক্ত মতটা চর্চা করতেছি, আমরা কি মারামারি করতেছি না আমরা কথা বলতেছি। আমি কথা বলার পক্ষের, আমি যে কোনো পরিস্থিতিতে কথা বলতে রাজি। খুবই খুবই গভীর কথা এবং 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 খুবই সত্য কথা, যে যে কোনো বিষয় আসলে প্রায় সবকিছুই কিছু কিছু ব্যাপার ছাড়াটা আমরা আমাদের ইন্ডিয়া চীন কনফ্লিক্ট হোক বা ওয়েব সিরিজ অশ্লীল নাকি অশ্লীল না ওটা হোক, মোটামুটি সবকিছুই আপনি আলোচনা দিয়ে সলভ করে ফেলতে পারেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। কোনো কোনো ক্ষেত্রে তা হয় না, যেটা আনফরচুনেট, বাট আস্তে আস্তে ভবিষ্যতে তাই হবে।
কেউ আমরা এই ভিডিওর যখন আমরা এই শো রেকর্ড করা শুরু করেছি একদম শুরুর দিকে রবি ভাই বলেছিল যে যদি কেউ কমেন্টে জানান যে তিনি আলোচনায় যোগ দিতে চান তাহলে রবি ভাই তাকে লিঙ্ক পাঠাবে। মনে হয় কেউ আলোচনায় যোগ দিতে চায় না রবি ভাই, ব্যাপারটা খুবই কষ্টদায়ক। খুবই কষ্টদায়ক। হ্যাঁ, আমি ভাবছিলাম যদি কেউ জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ টাটন দিতে চান জানাতে পারেন, আমরা খুব আগ্রহ নিয়ে আপনার আলোচনা অনেকে চাই। অনেকে বলেছে যে আমরা নাকি আমাদের আলোচনা আজকে খুব বেশি সিরিয়াস হয়ে গিয়েছে। আমি দেখেছিলাম কমেন্ট এখন উপরে চলে গিয়েছে, বাট অনেকে এই ব্যাপারটা পছন্দ করে না যে এত সিরিয়াস এত গভীর আলোচনা কেন হচ্ছে। না, আমরা এখন থেকে গভীর আলোচনায় করব, সিরিয়াস আলোচনায় করবো, কারণ কিছু সিরিয়াস বিষয়ে কথা হলে কি যে মাথার জড়তা গুলা কাটে, যে আমি তো অনেক কিছু জানি না, যে আলোচনা করতে গিয়ে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি, ফারহানের কাছ থেকে শিখতেছি। যাক, তবে তারপরে এই অভিযোগটা মেনে নিচ্ছি যে আলোচনা সিরিয়াস, একটা সহজ কথা দিয়ে, একটা মজার কথা দিয়ে এই শোটা সমাপ্তিটা নেই। ওইটা শুনে আপনারা খুব চমকাবেন। নগ্নতা মানেই অশ্লীলতা না, এই বাক্যটা কার? দেখি কে দিতে পারবে। যে বলতে পারবে তার জন্য কি কোনো পুরস্কার আছে? হ্যাঁ, কি পুরস্কার দেয়া যায়, এটা একটা বড় প্রশ্ন। রবি ভাইয়ের সাথে একান্তে 2 ঘন্টা আলাপ। হ্যাঁ, করতে পারে। নগ্নতা মানেই অশ্লীলতা না, এই লাইনটা কার? এটার যে আপনারা উত্তর দিতে পারবেন কমেন্টে, তাকে রবি ভাই আমেরিকা ফ্লাই করে নিয়ে যাবে এবং তারপরে তার সাথে ডিনার করার সুযোগ। আমি নিজেও জানি না কার। তো এই ব্যাপারটা খুব কষ্টকর যে আমি অপেক্ষা করছি কমেন্ট দেখার জন্য এবং কার কোনো কমেন্টই দেখছি না। যে কেউ আগ্রহী না বলার জন্য যে আমি জানি না কি জানি না, এমন হইতে পারে কেউ জানে না এই জন্য। এটা হইতে পারে যে কেউ জানে না, বা অনেক রাত হয়েছে বাংলাদেশে, এটাও একটা কারণ হতে পারে। অথবা কেউ অত আগ্রহী না আসলে, অথবা আচ্ছা, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ যৌবনে একটা বই লিখছিলেন, একটা ভ্রমণ কাহিনী লিখছিলেন যৌবনে। এই বইটার নাম ছিল হচ্ছে ইউরোপ যাত্রীর পত্র। আচ্ছা, সেইখানে রবীন্দ্রনাথ একবার প্যারিসে গেছেন, প্যারিসে গিয়ে একটা জাদুঘরে ঢুকছেন। জাদুঘরে ঢুকে তিনি দেখলেন যে একটা নগ্ন মেয়ের ছবি জাদুঘরে রাখা, একটা নগ্ন মেয়ের ছবি জাদুঘরে রাখা। এইটা দেখে রবীন্দ্রনাথ খুবই মুগ্ধ হয়ে গেলেন, এবং রবীন্দ্রনাথ যে কথাটা বললেন আমি তার ভাষায় বলি, এটা আমাদের সবার শোনাও দরকার। সেদিন ফ্রেঞ্চ এক্সিবিশনে একজন বিখ্যাত আর্টিস্ট রচিত একটি উলঙ্গ সুন্দরী ছবি দেখলুম, কি আশ্চর্য সুন্দর, দেখে কিছুতেই তৃপ্তি হয় না। মাইন্ড ইট, এটা রবীন্দ্রনাথ বলতেছে, কি আশ্চর্য সুন্দর, দেখে কিছুতেই তৃপ্তি হয় না। তারপর আরো ভয়াবহ লাগে, তিনি বলছেন সুন্দর শরীরের চেয়ে সৌন্দর্য পৃথিবীতে কিছু নেই। সুন্দর শরীরের চেয়ে সুন্দর পৃথিবীতে কিছু নেই, রবীন্দ্রনাথ। তারপর উনি বলছেন কিন্তু আমরা ফুল দেখি, লতা দেখি, পাখি দেখি। তারপর উনি যেটা বলার চেষ্টা করছেন, ফুল লতা পাখি কেউ কিন্তু পোশাক পরায় নাই, কিন্তু আমরা সর্বপ্রধান সৌন্দর্য থেকে একেবারে বঞ্চিত। মর্তের চরম সৌন্দর্যের উপর মানুষ স্বহস্তে চির অন্তরাল টেনে দিয়েছে, কিন্তু সেই উলঙ্গ ছবি দেখে যার তিলমাত্র লজ্জা বোধ হয় তাকে আমি সহস্র ধিক্কার দিই। আমি তো সুতীব্র সৌন্দর্যে আনন্দে অভিভূত হয়ে গিয়েছিলাম, আর ইচ্ছে করছিল আমরা সকলে দাঁড়িয়ে এই ছবিটা উপভোগ করি। বেলা যদি বড় হতো তাকে পাশে নিয়ে আমি এই ছবিটা দেখতাম। এরকম উলঙ্গতা কি সুন্দর। বেলা হচ্ছে রবীন্দ্রনাথের মেয়ে। তার মানে রবীন্দ্রনাথ সেই সময় তার বয়স কম ছিল, যে আমরা এখন যে বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি, যে রবীন্দ্রনাথের মতো মানুষ, এবং এখন কিন্তু ওয়েব সিরিজের বিরুদ্ধে রাবীন্দ্রিক লোকজন বেশি, ওয়েব সিরিজের বিরুদ্ধে গেল তাদের গুরুই এই কথা বলে গেছিলেন। তিনি একটা নুড স্কেচ দেখে তিনি এই ঘোষণা দিয়েছেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে একটা নুড মানুষের শরীর, এটা তার স্টেটমেন্ট। এবং তিনি বলতেছেন যে আমরা ফুল লতা পাতা প্রকৃতিতে যা আছে কোনো কিছু তো আমরা কেউ তো ঈশ্বর তো ঢেকে দেয় না, আমরা কেন মানুষের সবচেয়ে সুন্দর জিনিস কেন দেখে রাখছি। এবং তিনি এই কথাও বলছেন যারা নগ্ন শরীর দেখে ছিচিক করে তাদেরকে রবীন্দ্রনাথ ধিক্কার দেন, যারা নগ্ন শরীরে লজ্জা পায়। এবং কাজেই যে আলোচনা আমরা শুরু করছিলাম, অশ্লীলতা কি, অশ্লীলতা মানে কি, অশ্লীলতা কতদূর অশ্লীল,
এই তর্ক আজ থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ উস্কে দিয়ে গেছিলেন, আরো 1000 বছর ধরে তো মানে অশ্লীলতা কিন্তু এটা একটা লিগাল টার্ম, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আইনগত একটা টার্ম অশ্লীলতা। এই আলোচনার কোনো শেষ নাই, কেননা এই অশ্লীলতার সংজ্ঞা বছর বছর যুগে যুগে কালে কালে চেঞ্জ হয়েছে। তবে খুব পুরানো বয়স্ক একজন মানুষের মন্তব্য আপনাদের পড়ে শুনিয়ে আমি অশেষ আনন্দ পাচ্ছি। একজন যারা কমেন্ট করেছে যে নগ্নতা মানে অশ্লীলতা নয়, এই এই কোটের যে কোট যিনি দিয়েছেন তার নাম লেডি গাগা। এটা তাদের কেন হয়েছে আমি জানি না, বাট ইন্টারেস্টিং। ভালো, ঠিক আছে। তাহলে আমরা আমাদের আজকে প্রায় 2 ঘন্টার মতো আমাদের আলোচনা ছিল। রবি ভাই, আপনি যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলতে না চান তাহলে আমরা প্রায় 2 ঘন্টার এই আলোচনা শেষ করি এখন। দুঃখজনক ব্যাপার হলো 2 ঘন্টার মধ্যে এসেও আমাদের কাছে আসলে কোনো সলিউশন নাই বা কোনো উত্তর নাই অশ্লীলতা কি ওটার। এরকম প্রশ্ন আসলে উত্তর হয় না, যেহেতু এটা খুবই একটা ব্যক্তি কেন্দ্রিক ব্যাপার না। সবকিছুর উত্তর থাকতে হবে এটাও জরুরি না। আমি এই তোমার এই লাইনটা দিয়ে আমি শেষ করতে চাই যে 2 ঘন্টা আলোচনা করেও আমরা উত্তর পেলাম না। এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে শিক্ষার মজা। শিক্ষা কখনো তোমাকে নির্দিষ্ট কোনো উত্তর দেবে না, কারণ হচ্ছে সত্য সবসময় পেঁয়াজের খোসার মতো। তুমি একটা খোসা শেষ করার প্রমাণ হয় এটাই পেঁয়াজের শেষ না, আরেকটা খোসা, মানে শিক্ষার কোনো শেষ নাই। শিক্ষা অনেকটা বা জ্ঞান অনেকটা প্রেমের মতো। আমি মির্জা খসরুর একটা কবিতা আছে যে প্রেম এমন এক নদী যে সাঁতরে পার হয়ে গেল, যে সাঁতার জানে সেই ডুবে, যে সাঁতরে পার হয়ে গেছে সেই ডুবে, আর যে ডুবছে সেই বেশি উঠছে, সেই বাঁচত, সেই নদীটা পার। তো জ্ঞান এমন একটা সমুদ্র, এই যে আমরা আলোচনা করে যাচ্ছি, প্রশ্ন তুলছি, এই যে প্রশ্ন তোলার সাহস এবং দুজনকে উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা ধৈর্য ধরে শুনছেন, দরকার এই সমাধান সবসময় পাওয়ার কোনো দরকার নেই। আমরা কুড়ি এবং নুড়ি খুঁজতে গিয়ে, কেঁচো খুঁজতে গিয়ে আমরা সাপ, ড্রাগন, এমনকি হিরে মুক্তারও কোনোদিন সমাধান পেয়ে যেতে পারি। কাজেই আমাদের বটম লাইন হচ্ছে উত্তেজিত হবেন না, উত্তেজিত হওয়ার মতো কোনো কারণ ঘটেনি। কাউকে মারতে কিংবা কাটতে যাবেন না, কাউকে কতল করার ঘোষণা দিবেন না। আসুন আলোচনা করি, এবং আমাদের এই আলোচনায় যে কেউ যুক্ত হতে পারেন। যদি মনে করেন আমাদের কোনো বাক্যে কোনো ভুল ছিল, এটা হতেই পারে, অনেক বাক্যে অনেক ভুল আপনার কাছে মনে হতে পারে, বা আমরাও অনেক ভুল বলতে পারি, প্লিজ কমেন্টে জানান, এই শোটা থেকে যাবে টাইম লাইনে জানান। আসেন আমরা কথা বলি, আপনার মতামত শুনবো, আপনাকে পরিপূর্ণভাবে কথা বলার সুযোগ দেওয়া হবে, কিন্তু আমরা কথা বলি। দিন শেষে আমাদেরকে কথা চালাই যেতে হবে। তারপরেও যদি আপনাদের আমাকে খুন করার জন্য ঘুরতেছেন, আমি আর আপনি হয়তো মানে গ্রামের দিক থেকে আত্মীয়, আমরা সবাই ভাই ভাই। তারপরেও যদি কেউ অনেক রাগ হন তাহলে আপনারা রবি ভাইকে গালি দিতে পারেন, ওনাকে কমেন্টে এবং ইনবক্সে গালি দেন, গালি দিতে পারেন, কোনো সমস্যা নাই। গালির পত্র আমরা পরের পর্ব করবো গালি নিয়ে। গালি নিয়ে জানেন কিনা জানি না, গালি নিয়ে কিন্তু একটা অভিধান আছে বাংলায়, 2টা অভিধান আছে গালি অভিধান। কোন গালির কি অর্থ আমরা ওইটা নিয়ে কথা বলবো। গালি ব্যাপারটা কোথা থেকে আসলো, ও গালি দিয়ে আসলে কি লাভ হয় কি লাভ হয় না। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ফারহান, শেষ বাক্য কিছু বলো। আমার কোনো শেষ বাক্য নাই। আমি ওয়েব সিরিজ ব্যক্তিগতভাবে অত দেখি না, তবে আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি যে যদি আপনারা ওয়েব সিরিজে অশ্লীলতা না চান তাহলে ওয়েব সিরিজে অশ্লীলতা ইভেনচুয়ালি শুরুর দিকে আসলেও যখন তারা দেখবে যে মানুষ দেখছে না তখন আর আসবে না। আর যদি আসে তার মানে আসলে আপনারা ওটা চাইছিলেন, আপনারা আপনাদের ভিউইং এক্সপেরিয়েন্স দিয়ে এটাই দেখিয়েছেন যে আপনারা চেয়েছেন, এবং এই কারণেই আসবে আরো যদি আসে। থ্যাংক ইউ সো মাচ। বাই সবাইকে।